I belong from an institute যেখানে আমরা ডিবেট করতাম বেসিক্যালি সিঁড়িতে লুকায় লুকায়, এন্ড আমাদের লাইক ডিবেট করতে দেখলে টিচার্স উইল জাস্ট লিটারালি চেজ আস অ্যাওয়ে। ফ্রেন্ড সার্কেলে 4 জন অ্যাপ্লাই করছে, 4 জনের মধ্যে একজন হার্ভার্ডে টিকছে, একজন ইয়েলে টিকছে, একজন স্ট্যানফোর্ডে টিকছে, একজন ডার্টমাউথে টিকছে। বিসিএস এ যে অ্যাকচুয়াল ইন্টারভিউ গুলো হয়, ওরা যদি কোনো সরকারি চ্যানেল যদি এটা রেকর্ড করে আপলোড দেয়, আমার মনে হয় প্রতি বছর হাজার হাজার মানুষ দেখবে যে বিসিএস ইন্টারভিউ ক্র্যাক করতে কি করতে হয়। বাট কনজিউমার লর সব ডেটা আমি ফিড করছি, এন্ড ইফ ইউ টক টু দ্য চ্যাটবট ইট ক্যান গিভ ইউ স্পেসিফিক অ্যান্সার। আচ্ছা, ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের হোয়াট আর দ্য 5 মেইন পয়েন্টস। Welcome to the 5th episode of Prototype Podcast. আপনার সাথে আমি আছি সাদমান, আছে আহমেদ ফাহাদ and সিয়াম শাহিদ নূর. Today we talk about Deutsche Bank Y Combinator যদি বাংলাদেশে হয় তাহলে কিভাবে হবে, some interview show, and আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট জয়েন করবে who got chance to study at Harvard just like Siam, and also we would like to talk about getting back on track because sometimes আমরা যতই প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করি না কেন, sometimes we go down the dip. So এখানে কিভাবে ফেরত আসি ওইটা নিয়ে we would love to talk about. So first of all, from both of you, I would like to know যে এই সপ্তাহে কি হয়েছে, কারণ লাস্ট সপ্তাহে ফাহাদ বলতেছিল যে এসবিবি এর মতো অন্য কোনো ব্যাংক কোলাপস না করলেই হইলো। সো ডয়েশে ব্যাংক অলমোস্ট ওখানে যাচ্ছিল, রিউমার শুরু হয়েছিল, বাট হোপফুলি যায় নাই এখনো। ডু ইউ হ্যাভ এনি কনস্পিরেসি থিওরিজ ফর দিস week, Fahad? No conspiracy theories per se. I think Deutsche Bank and banking sector in general একটা বড় বুস্ট পাইছে যেহেতু ইউএস এর এফডিআইসি ব্যাকিংটা খুব সলিড ভাবে বলেছে যে ব্যাংক রান যে কারণে হয় যে মানুষ ভাবে যে আমি যদি দেরিতে যাই আমি টাকা পাবো না, বাকি সবাই টাকা নিয়ে যাবে বা ব্যাংকের এনাফ টাকা থাকবে না আমাকে পে ব্যাক করার জন্য, সেই ক্ষেত্রে আমি বরঞ্চ যে আমার টাকাটা উঠায় নিয়ে আসি। আর এটা যদি এনাফ মানুষ করে তখন ব্যাংক রান হয়ে যায় and people cause a bank to eventually collapse, right? I think the Fed has come in and said we are going to insure each and every bank, এরকম ভাবে বলে দিয়েছে রিজনাল ব্যাংকদের ক্ষেত্রে, and এই কারণে I think মানুষজন আরেকটু নিশ্চয়তা পেয়েছে যে না ঠিক আছে আমি এখন যাব না, ব্যাংকিং ক্রাইসিস হয়তো বা ইতিমধ্যে হচ্ছে না, and so looks like things are stable-ish. But that being said, finance related but not really banking related একটা ইন্টারেস্টিং নিউজ যেটা সামওয়াট কনস্পিরেসি থিওরির টেরিটরিতে পড়বে is Nice. I promise আমি ইচ্ছা করে করি না, বাট মানে চোখে পড়ে যায়। ব্রিক্স নেশনরা একটা নতুন কারেন্সি নিয়ে কাজ করতেছে। সো ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই কয়েকটা কান্ট্রি মিলে একটা নতুন কারেন্সির আলাপ আলোচনা আই থিঙ্ক করছে। আমি পুরো ডিপে যাইনি নিউজটা নিয়ে, বাট এটার কারণ যেটা হইতে পারে আই থিঙ্ক ইউএস ডলারের ব্যাকিং নিয়ে অনেক প্রশ্ন আসছে ইন রিসেন্ট টাইমস যে আদৌ এটার ব্যাকিং কি আছে। প্রিভিয়াসলি ইট ওয়াজ গোল্ড, বাট দেন ব্রেটন উডস হয়েছিল, এন্ড ব্রেটন উডস এর পরে এটা বেসিক্যালি নট ব্যাক বাই এনিথিং, রাইট? সো ফেডারেল রিজার্ভ ইউএস এর যত চাবে তত প্রিন্ট করবে, এন্ড এটার কারণে যদি রানঅ্যাওয়ে ইনফ্লেশনও হয়ে যায় তাহলে আসলে কারো কিছু তেমন করার নাই। এন্ড যেহেতু দুইটা বিশেষ কারণে ইউএস ডলার অনেক ইউজ হয়, একটা হচ্ছে ইটস দ্য পেট্রো ডলার বলা হয়ে থাকে, মানে অয়েল কেনা বা বেচার জন্য ইউএস এর ডলারটা ইজ দ্য কারেন্সি অফ চয়েস। এই কারণে এটাকে বিশাল ভূমিকা পালন করে ওয়ার্ল্ডের কারেন্সি মার্কেটে, এবং ইটস দ্য ওয়ার্ল্ডস ডিফল্ট কারেন্সি, রাইট? সো বাংলাদেশ হোক কিংবা ইন্ডিয়া, যে দেশই হোক, তারা আসলে ইউএস ডলারের উপর অনেকটুকু রিলাই করে for their global imports, exports and যাবতীয় ইকোনমির অনেক অ্যাসপেক্টে। সো সেখান থেকে অনেকে কান্ট্রি মনে করছে যে এখন সরে আসা ভালো, বিকজ রাশিয়াকে যেভাবে ইউএসএ নিমিষের মধ্যে ব্যান করে দিল, তাদের সুইফট নেটওয়ার্ক, তাদের অনেকগুলো জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট অনেক কিছু বন্ধ করে দিল। অনেক দেশই হয়তোবা এটা দেখে হয়তোবা চিন্তা করছে যে উই আর ভালনারেবল। অনেক দেশই হয়তোবা ডলার মানে ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন, কারেন্সি অনেক কিছু নিয়ে চিন্তা করে এই ইনিশিয়েটিভটা নিচ্ছে। বাট দিস ওয়াজ এন ইন্টারেস্টিং থিং ফ্রম মাই এন্ড ফর দিস উইক। আইল পজ দেয়ার, নো মোর কনস্পিরেসি থিওরিজ। I don't think it's a conspiracy theory at all. যদি আপনি দেখেন যে কোন কোন দেশ আস্তে আস্তে ডলারের ইউজেস থেকে হালকা পাতলা সরে আসতেছে, ওখানে যেসব দেশ, আমি ব্রাজিল হয়তো বা দেখি না, কিন্তু রাশিয়া, ইন্ডিয়া, চায়না সবগুলোই মানে আর কি একটু একটু সরে আসার চেষ্টা করতেছে, এবং দ্যাটস ফেয়ার, তাই না? একটা বড়, যদি আমি পুরা গ্লোবাল পলিটিক্স কে যদি একটা যুদ্ধের মাঠ বলি, একটা নেশন কারেন্সি দিয়ে এত মানে আর কি পাওয়ার হোল্ড করবে, এটা অনেক বড়
নেশন চাবে না, রাইট? সো ইটস ন্যাচারাল যে চায়না বা রাশিয়া এরকম এই ডিপেন্ডেন্সিটা কমানোর চেষ্টা করতেছে। আই ডোন্ট থিংক ইটস আ কনস্পিরেসি থিওরি যে এরকম একটা ইন্টেনশন থাকতে পারে। হ্যাঁ, আজকে অনেকগুলো ভিডিও দেখলাম, মেবি এই পুরোটা পডকাস্টে আলোচনার কারণে এখন আমার কাছে এগুলো সব রেকমেন্ডেশন আসতেছে। সেটা হচ্ছে আমি জানি না ফ্যাক্ট চেক করা হয়নি, সৌদি আরবে কি টাইটেস্ট সেভার করতেছে না কিনা ইউএস ডলারের সাথে। বেসিক্যালি নিক্সন অ্যাডমিনিস্ট্রেশনে গোল্ডের সাথে ডলারের কানেকশনটা জাস্ট ছুটাই ফেলছিল, তারপর থেকে দে ক্যান জাস্ট প্রিন্ট মানি। এখন ইন্টারেস্টিং খেলা যেটা বলতেছে সামনে, যে যদি ডলারের সাথে আসলে বিভিন্ন কান্ট্রি টাইটেস্ট সেভার করে ফেলে, তাহলে আমাদের ট্রানজাকশন গুলো কি হবে, ডলার কি আমাদের এক্সচেঞ্জ রেটে কমে না বাড়বে, এন্ড হোয়াট রোল উইল ক্রিপ্টো অর ডিজিটাল কারেন্সি প্লে ইন দিস সিচুয়েশন যদি আসলে হয়। কারণ যারা ইউএস এ আছে তারা তো প্যারা খাবে যে ভাই যদি কানেকশন আসে ছিঁড়ে ফেলে তাহলে তাদের ইকোনমি আসলে একটা বিগ প্রবলেম তৈরি হয়ে যাবে। সো লেটস সি কি হয় সামনে, বাট ফর দ্য টাইম বিং এভরিথিং ইজ এ কনস্পিরেসি থিওরি। আমিও ফাহাদের ওই সেম টিকটক ভিডিওতে দেখছি যেখানে একটা লোক আসে জাস্ট কমপ্লেন করছে, ভাই সবাই তো চলে গেল, এখন আমাদের কি হবে। সো দেখা যাক সামনে কি হয়। ওয়েট, আমি কিন্তু টিকটক ভিডিও দেখি নাই, ওইটাই ওই ইউটিউব ভিডিওতে টিকটকে আসছে আর কি, ও দিস ওয়ান গাই আচ্ছা, ব্যাংকার okay. যে আসে রান করতেছে আর কি। ইন্টারেস্টিং। আচ্ছা ভাই, বিফোর উই মুভ অন, জাস্ট 15 সেকেন্ডের আরেকটু এই জিনিসটাতে এভিডেন্স দেই। সো বাংলাদেশ Sure. ইন্ডিয়া কিন্তু একটা রিসেন্টলি চুক্তি করেছে যে এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে ট্রেডটা হবে সেটা নিজেদের কারেন্সি গুলাতে ট্রেড সেটেল করা হবে, রাইট? আই থিঙ্ক ব্রাজিল, চায়না, ইফ আই এম নট রং, অলসো এরকম একটা চুক্তি নিবন্ধন করেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের মতো করে সেটেল করবো। আই থিঙ্ক চায়না, রাশিয়াও হয়তো বা এটা করেছিল রিসেন্ট টাইমতে, যদি ভুল না হয়ে থাকি। আমি লিঙ্কস গুলো বের করে নিব না, এগুলা যা পড়েছিলাম। বাট এরকম যদি কয়েকটা দেশ রিজার্ভ কারেন্সি ইউজ না করে নিজেদের মধ্যে একটা চুক্তিবদ্ধ অবস্থায় চলে আসে, আই থিঙ্ক এটা একটা ভালো ইঙ্গিত দিচ্ছে মানে সামনে কি হতে চলছে। এবং আই থিঙ্ক এই ব্রিক্স কারেন্সিটা যদি নতুন কারেন্সিও না হয়, আমরা যদি মনে করে দেখি, মানে একসময় কিন্তু ইউরো ছিল না, এখন যে পুরো ইউরোপে ইউরো চলে, এটাও কিন্তু আমাদের জীবদ্দশায় মানে ইট ওয়াজ ক্রিয়েটেড, ইফ আই এম নট মিস্টেকেন। সো খুবই আনলাইকলি হবে তাও না, আবার খুব র্যাডিক্যাল শিফট যে হবে তাও সত্যি। মানে ইট উইল বি আ প্রিটি র্যাডিক্যাল থিং টু সি আ নিউ কারেন্সি বিটুইন দিজ নিউ ইমার্জিং সুপার পাওয়ার্স ইশ টু বি ফর্মড ডিউরিং আওয়ার লাইফ টাইম এন্ড সি হাউ দ্যাট প্লেজ আউট। ইয়া রাইট, যদি যে ইউরোর মতো এশিয়া যদি একটা এশিয়ান কারেন্সি তৈরি হয়, কিংবা কারেন্সি নিয়ে রিসেন্টলি আমি একটা জিনিস দেখছিলাম যে মেবি ইট ফাইন্যান্সিয়ালি মেক্স সেন্স, বাট ইট ইজ কালচারাল অ্যাসপেক্ট। যেরকম রিসেন্টলি তোর একটা কম্পারিজন দেখছিস যে পাকিস্তানি কারেন্সি ভার্সেস বাংলাদেশি কারেন্সি, যে আমাদের দেশ যদি স্বাধীন না হইতো তাহলে আমরা ওই জামা কাপড় কিনতে পারতাম পাকিস্তানি। ওই পোস্টটাকে দেখছিস তোরা? প্রচুর মারামারি হচ্ছে এখন। হ্যাঁ, এটা নিয়ে তো হালকা পাতলা থটস থাকে। যাবো এটার ভিতরে কি যাবো? আচ্ছা থাক দরকার নেই, আমরা নেক্সটে চলে যেতে পারি। আমার না একটা জিনিসটা খুব কিউরিওসিটি, সেটা হচ্ছে রমজানে কিংবা রামাদান, হাউ আর ইউ প্রোনাউন্সিং ইট, সো রামাদানে মানুষের এই স্পেন্ডিচার হ্যাবিটস না আমার খুব জানতে ইচ্ছা করে। লাইক আমি যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন ফেসবুক যারা এন্টারপ্রেনার তাদের সাথে কাজ করি, এখন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মার্কেটিং ডিসিশন যে তারা ঠিক রমজানে কোন টাইমে তাদের মার্কেটিং বাজেটটা খুব ফোকাস করতে চায়। সো ডু ইউ হ্যাভ এনি সাজেশনস যারা এন্টারপ্রেনার কিংবা বিজনেস করতেছে অনলাইনে, যে রমজানে ঠিক কোন টাইমটাতে মার্কেটিং করতে পারলে ইউ উড ডু দ্য টাইমিং রাইট? বিকজ ইফ ইউ লেট, মানুষ অলরেডি টিকিট কেটে বাসা চলে গেছে। ইফ ইউ টু আর্লি, তুই অনেক আগে প্রমোট করলি বাট তার বেতন এখনো পায়নি, বোনাসটা এখনো পায়নি। সো হোয়াট উইল বি দ্য পারফেক্ট টাইম এন্ড হোয়াট আর দ্য ভ্যারিয়েবলস দ্যাট ইউ শুড লুক ফরওয়ার্ড টু ইফ ইউ আর মার্কেটিং? আমার কাছে পার্সোনালি মনে হয় যদি রমজানকে, এটা জাস্ট আমার হাইপোথেসিস, এখানে কোনো ডেটা নাই, কিচ্ছু নাই, জাস্ট মানে অ্যানেকডোটাল এভিডেন্স দিয়ে বলতেছি যে ধরেন রমজানকে যদি 2 ভাগে ভাগ করি, দ্বিতীয় ভাগে স্কুল টোল ছুটি হওয়া শুরু করে, দ্বিতীয় ভাগে বোনাসটা চলে আসে। সো আমি যদি মার্কেটিং শুরু করতে চাই, আমি প্রবাবলি রমজানের প্রথম 15 দিন যাওয়ার পর বা প্রথম 14 দিন যাওয়ার পর মার্কেটিংটা করা শুরু করবো, কারণ তখন বোনাস আসছে, ডিসপোজেবল ইনকাম হালকা বাড়ছে, বাচ্চাদের ছুটি টুটি হয়েছে, এখনো বাড়ি যাওয়া শুরু করে নাই। সো 14 দিনের পর আর কি, রমজানের 14 দিনের পর আমি ফোকাস করব যদি আমি করতাম, বাট এখানে আমার কিন্তু কোনো ডেটা নাই। 14 থেকে 25 মধ্যে, রাইট? হ্যাঁ ওরকম দিকে, কারণ দেশের বাইরে তো চলে যাচ্ছে আবার অনেকে। হ্যাঁ, তো 14, একেবারে 14তে শুরু করব, যাতে মানে আর কি একটু টাইম থাকে অ্যাকশন নেওয়ার জন্য। কারণ এই ডিসপোজেবল ইনকামটাই আসল ভ্যারিয়েবল, রাইট? এটাই মেইন ভ্যারিয়েবল যেটার কারণে মানুষ শপিং করতেছে। টাইমও হালকা করে যে একেবারে ফ্যামিলি নিয়ে যাব দোকান কেনাকাটা করতে, তো সবার ছুটি অতক্ষণে হয়ে যায়, মেবি জাস্ট অফিস গুলা ছুটি হয় না, কিন্তু বাচ্চাদের স্কুল কলেজ কিন্তু মোটামুটি ছুটি হয়ে যায়। সো একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাট হচ্ছে এই মাসে আমরা রেমিটেন্সের একটা খুবই চমৎকার মাস দেখলাম। রেমিটেন্সে প্রায় $2 বিলিয়ন বাইরে থেকে রেমিটেন্স পাইলো, এন্ড এটা মোরলেস রমজান মাস এবং ঈদ সামনে, এই কারণেই বাইরে থেকে প্রবাসী বাঙালিরা টাকা পাঠাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাট আই থিঙ্ক বিকজ এখন এপ্রিল কি বলি মার্চ শেষ হয়ে এপ্রিলের শুরু, আই থিঙ্ক মোস্ট মানুষজন বেতন ইতিমধ্যে পেয়েছে অথবা পেয়ে যাবে। আই থিঙ্ক যদি ব্যবসার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, মার্কেটিং এর পার্সপেক্টিভ থেকে ঈদ বাজার টার্গেট করে, আই থিঙ্ক এখনই একটা ভালো সময়। বিকজ আমরা জানি ঈদ প্রবলি 20 থেকে 23, 20, 22, 23 এরকম কোন একটা Yes. তারিখে হবে। সো তখন কিন্তু নেক্সট স্যালারির আগেই, রাইট, এর মধ্যে হয়তোবা বোনাসটা পাওয়া যাবে এবং স্যালারিটা কিছু কোম্পানি আগে হয়তোবা দিয়ে দিবে, কিন্তু এই মাসে স্যালারি দিয়ে মোরলেস আই থিঙ্ক স্পেন্ডিংটা হবে। তো এই কারণে আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম, আই থিঙ্ক মানে Yeah. হ্যাঁ মানে রাইট নাও এখন যখন শুনতেছেন এখনই পডকাস্টটা সময়। পজ করে মার্কেটিং শুরু এখনই করে সময়। দেন। And if you want to April market 10 এর your মধ্যে। your business এই পডকাস্টে, ইমেল সাদমান ভাইয়া। আর আমি আরেকটা জিনিস লাস্ট দিন যে কি জানি একটু কমেন্ট করছিলাম, আমার এই কনসেপ্টটা খুব ভালো লাগছে, and আমি এটা একটু এক্সপ্যান্ড করতে চাই। সেটা হচ্ছে অ্যাবাউট বাংলাদেশি ওয়াই কম্বিনেটর। যদি বাংলাদেশে একটা ওয়াই কম্বিনেটর হইতো তাহলে এটা কেমন হইতো, কিংবা হোয়াট আর দ্য পসিবিলিটিজ এন্ড হোয়াট উড ইউ গাইজ বি ইন্টারেস্টেড ইন ডুইং। সো বিফোর উই গেট ইনটু দ্যাট টপিক, আই গেস সিয়াম ইউ ক্যান গিভ এন ইন্ট্রোডাকশন যে ওয়াই কম্বিনেটর আসলে জিনিসটা কি। যারা ওয়াই কম্বিনেটর নাম শুনে নেই, ওয়াই কম্বিনেটর হচ্ছে ইউএসএ তে সবচেয়ে পপুলার এবং সাকসেসফুল স্টার্টআপ অ্যাক্সেলারেটর। যে ধরেন আপনার একটা আইডিয়া আছে, মোটামুটি একটা প্রোডাক্ট ছোটখাটো বানিয়েছেন, কিন্তু ওইটা এখনো মার্কেটে যায় নাই, মানে আর্লি স্টেজেস অফ স্টার্টআপ আইডিয়া। তখন আপনি একটা স্টার্টআপ অ্যাক্সেলারেটর অ্যাপ্লাই করবেন। স্টার্টআপ অ্যাক্সেলারেটর অ্যাপ্লাই করার পর তারা যদি যতগুলো আইডিয়া আসছে ওখান থেকে যদি আপনার একটা ভালো হয়, আপনার টিমের মানুষজনকে যদি ওরা পছন্দ করে, তারা আপনাকে অ্যাক্সেলারেটরে নিবে, আপনাকে শিখাবে এরকম বিজনেস কনসেপ্ট, শিখাবে এরকম টেকনিক্যাল কনসেপ্টস যেগুলো আপনাকে সফল হতে সাহায্য করবে। এই পুরা টাইমে যদি কোনো সাপোর্ট লাগে যে আমার একটা ইঞ্জিনিয়ার হলে ভালো, তো তারা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে একটা ইঞ্জিনিয়ার এনে দিবে। হয়তো আপনি বলতে পারেন আমার একটা সিএফও থাকলে ভালো হতো, তারা নেটওয়ার্ক ব্যবহার করে একটা সিএফও আনার চেষ্টা করবে। এবং সবকিছু এই 3-4 মাসের বুট ক্যাম্প বলতে পারেন, ট্রেনিং বলতে পারেন, 3-4 মাসের বুট ক্যাম্প ট্রেনিং শেষে তারা হয়তো বা একটা করে দিবে, আপনাকে একটা ইনভেস্টর ডে অ্যারেঞ্জ করে দিবে, যেখানে অনেকগুলো ইনভেস্টরের সামনে ওই পুরো অ্যাক্সেলারেটর সবাই তাদের স্টার্টআপ গুলাকে পিচ করবে, এবং যদি ইনভেস্টরদের পছন্দ হয় ইনভেস্ট করতে রাজি হবে। এই কনসেপ্টটা ওয়াই কম্বিনেটর বা এরকম কয়েকটা অ্যাক্সেলারেটর শুরু করে এখন জিনিসটা কিন্তু অনেক পপুলার হয়ে গেছে। ইউএসএ তে এখন প্রচুর স্টার্টআপ অ্যাক্সেলারেটর আছে। এশিয়ার রিজিয়নে সাউথ কোরিয়া থেকে শুরু করে সিঙ্গাপুরে প্রচুর স্টার্টআপ অ্যাক্সেলারেটর আছে, যেগুলাতে বাংলাদেশি স্টার্টআপরা অ্যাপ্লাই করতে পারে। ইউরোপে এরকম প্রচুর আছে। জিনিসটা পপুলার হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ স্পেসিফিকলি ওরকম স্টার্টআপ অ্যাক্সেলারেটর আইডিয়াটা ওরকম পপুলার হয় নাই। স্টার্টআপ অ্যাক্সেলারেটরে মানে ওদের লাভ কি? ওদের লাভ হচ্ছে অনেক সময় তারা এটা আপনাকে যতগুলো হেল্প করবে, ওই হেল্পের বিনিময়ে তারা একটা পার্সেন্ট ইকুইটি নেবে। ধরেন আপনার 100% কোম্পানির 2% নেবে বা 3% নেবে। অনেক সময় এটা হচ্ছে তাদের ভালো রিলেশনশিপ থাকে ইনভেস্টরদের সাথে। ইনভেস্টররা জানে যাচ্ছে ওয়াই কম্বিনেটর যদি কোনো কোম্পানি আমার সামনে আনে, এটা মানে কোম্পানিটা ভালো, সো আমার অত ফিল্টারিং করা লাগবে না। হয়তোবা ইনভেস্টর একটা পোর্শন টাকা ওয়াই কম্বিনেটরকে দিচ্ছে চালানোর জন্য। সেই ওপেন এআই এর যে এত লাফালাফি হচ্ছে, ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান, ও কিন্তু ওয়াই কম্বিনেটর এর সিইও বা কো ফাউন্ডার টাইপের পল গ্রাহামের সাথে সাথে। সেই ওয়াই কম্বিনেটর প্রতি বছর যতগুলা স্টার্টআপ নেয়, ওখান থেকে অনেকগুলাই ইউনিকর্ন হয়। আপনি যদি দেখেন যে ওয়াই কম্বিনেটর ট্র্যাক রেকর্ড মারাত্মক, এবং এই বিভিন্ন অ্যাক্সেলারেটর বিভিন্ন থিসিস থাকে। থিসিস হচ্ছে দ্য আইডিয়া যে তারা কিসের উপর বেট করতেছে। ওয়াই কম্বিনেটর চিরকাল মানুষের উপর বেট করে আসছে, যে আপনার আইডিয়া কি যায় আসে না, আপনি যদি টিম ভালো হয় আপনি ইভেনচুয়ালি একটা আইডিয়াতে সাকসেসফুল হতে পারবেন। এটা ওয়াই কম্বিনেটর থিসিস যতটুকু জানি। অন্যদিকে অ্যান্ডারসন হরোউইটস এরকম অ্যাক্সেলারেটরস আছে যারা ফোকাস করেছে মার্কেটের উপর, যে টিম মোটামুটি হলে হয়েছে। আপনি যদি ঠিক মার্কেটের উপর ফোকাস করেন তাহলে আপনার কোম্পানি ভালো করবে, টিম যদি অ্যাভারেজ হয়। সেরকম বিভিন্ন স্টার্টআপের বিভিন্ন অ্যাক্সেলারেটর বিভিন্ন থিসিস আছে, কিন্তু এই ওয়াই কম্বিনেটরের যে নেটওয়ার্কটা যে কি পরিমাণ ইনফ্লুয়েন্সিয়াল এবং কত স্টার্টআপস ইউনিকর্নস প্রডিউস করছে, ইটস ইনসেইন। বাংলাদেশে যত স্টার্টআপস চিনি বেশিরভাগ এরকম রিজিওনাল অ্যাক্সেলারেটর ট্যাপ ইন করার চেষ্টা করে। বাংলাদেশে হয়তো হাতে গোনা স্টার্টআপ আছে। এনএসইউ তে একটা অ্যাক্সেলারেটর করার চেষ্টা করেছিল, অ্যাঙ্কারলেস। তারপর জিপি অ্যাক্সেলারেটর আছে, কিন্তু ওগুলো এখনো ওরকম ভাবে সাকসেসফুল হতে পারেনি। তার মানে হচ্ছে ওদের অ্যাক্সেলারেটর যেসব কোম্পানি গিয়েছে ওখান থেকে এখনো আমরা ওরকম অতগুলো সাকসেস স্টোরিজ দেখতে পারিনি। ইটস পার্শিয়ালি বিকজ আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমটা অনেক ইয়াং। সো ওরা হয়তো বা এক পয়েন্টে যখন সাকসেসফুল হবে তখন জিপি দাবি করতে পারবে যে আরে আমাদের অ্যাক্সেলারেটর থেকে এই কোম্পানিগুলো এসেছে, কিন্তু এখন আমরা ওই স্টেজে যাইনি।
So that's our whole overview of the situation. নাইস। তোর যদি করতি, তোর মানে আর ইউ গাইজ ইন্টারেস্টেড ইন ডুইং ইট, লাইক যদি করতি কিভাবে করতি, তোরা বলার পর তারপর আমি আমারটা জয়েন করবো যে আমি কি করতে যাচ্ছি এই জিনিসটাতে। So I think Y Combinator pretty unique. I think এর বাদেও অনেক accelerator create করা হয়েছে, as Siam pointed out. But Y Combinator, there are a few things that really separates Y Combinator from everyone else, right? They have a very strong network. They are at the heart of Silicon Valley. They were founded on the principle of, hey, technology first, people first. Exceptional founder with no traction so far. They will bet on them, right? So বাংলায় বলি মানে খুব strong একটা network আছে ওদের Silicon Valley তে। এটা খুবই difficult to replicate in any other part of the world, simply because Silicon Valley is still the hub of tech as it is. Even after COVID, even after remote work, even after everything, it is still, center point. They have a rigorous selection point, similarly to Ivy League school, right? আমরা হার্ভার্ডের কথা বলি, যদি কর্নেলের কথা, যে Ivy League স্কুলগুলোর কথা আমরা বলি, তাদের rigorous selection process-এর নিয়ে আমরা সবাই জানি। So Y Combinator similarly, I think they have a single digit acceptance rate or something like that. Yeah, and they are known to intensely focus on early stage startups, right? অনেকগুলো accelerator আছে যারা stage agnostic একটু, right? So একদম pre-seed to series A পর্যন্ত they don't really, mind, but এরা specifically early stage companies, typically even before they've raised any money, তাদের সাথে কাজ করতে এবং hands on একটা সাপোর্ট দিতে ইচ্ছুক, রাইট? সো এই সবকিছুর ফলে ওরা যখন জিতে, or their wins, those are outsized wins, if that makes sense, right? It's relatively easier, not easy, but relatively easier to bet on ShopUp now, right? Or bet on Pathao now, right? But when none of these companies raised money, or their business modelটা যখন proven out হয় নাই, সে সময় আসলে এই ফাউন্ডিং টিমগুলোর উপর যারা বেট করেছিল তারা অনেকটুকু কন্ট্রেরিয়ান ছিল এবং সঠিক ছিল বা কারেক্ট ছিল, right? So they are rewarded for the risk that they took at that time, right? This is similar to a lot of good angel investors. আমি recently সাজিদ রহমান ভাইয়ের সাথে কথা বলেছিলাম, who is actually an exceptional angel investor, had him on the podcast, and উনি দুইটা জিনিস বলেছিল যেটা really stuck with me. One is that he passed on Chaldal when he was given an opportunity to invest very early, and ওই সময় উনি in hindsight ওটাকে একটা মিস্টেক হিসেবে দেখে, because he was over analyzing বাংলাদেশ এটা হবে নাকি ওইটা হবে নাকি অনেক কিছু দেখছিল, whereas what he should have done was looked at, hey, is the founder exceptional, do I think so, and am I willing to bet on him, ওর উপরে আমি একটা চান্স নিতে ইচ্ছুক কিনা। সেটা সে আবার সঠিক করেছিল with ShopUp, right? ShopUp এর একদম ডিফারেন্ট একটা বিজনেস মডেল ছিল তখন, তারা শপিফাই টাইপের একটা প্রোডাক্ট বানাচ্ছিল, একদম 180 ডিগ্রি টার্ন নিয়েছে। কিন্তু সাজিদ ভাইয়ের ফাউন্ডারের সাথে কথা বলে মনে হয়েছে হ্যাঁ হয়তো বা এখানে কিছু হবে, let me just invest, take a chance. So I would still say Y Combinator majority probably doesn't see the light of day. This is probably true. আমার ডেটাটা একটু দেখতে হবে, but it is, I would be very surprised if more than half did not fail, and then the ones that succeed probably succeed in a big way. Power law থাকে এখানে স্টার্টআপসেও, but yeah, would I do it in Bangladesh? I think ওই জিনিসগুলো একটু difficult to replicate in the sense that, international network and other things. But I'll pause there. আমাদের সাথে ইতিমধ্যে একটা নতুন গেস্ট যুক্ত হয়েছে। So what up champ, কি অবস্থা? শিহাব, ভালো আছো ভাই? Thank you for joining our podcast. এবং I have heard যে তুমি বলে সিয়ামের মেন্টি। হ্যাঁ ভাইয়া, লাইক আরে নাইস, সিয়াম তো অলরেডি it's an honor, and second of all, Siam bhai is my idol for so ওরে long. বাবা থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। About damn, একটু আগে যে আমরা বলতেছিলাম যে সাকসেস স্টোরিগুলো শুনতে সময় লাগে, যেরকম সিয়াম আই গেস 3 বছর আগে স্টার্ট করছিলি হেল্পিং পিপল আউট উইথ দ্য ইন্টারভিউজ এন্ড অ্যাপ্লিকেশনস এন্ড স্টাফ। সো আই গেস ইটস অ্যাবাউট টাইম আমরা অনেকগুলো সাকসেস স্টোরি দেখতেছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ শিহাব, আমরা তোমার কাহিনী জানতে চাবো। সো ভাইয়া প্লিজ জানাও যে তোমার এক্সপিরিয়েন্স কেমন ভালো লাগতেছে, তোমার কাছে কয়টা নিউজ পেপার তোমার আর্টিকেল পাবলিশ করতে ছুটে আসছে, কিংবা হাউ দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স এখন তোমাকে কিভাবে সিয়াম গাইড করতেছেন এভরিথিং। উই উড লাভ টু নো অ্যাবাউট দ্য স্টোরি। So first of all, আমি অনেক বেশি overwhelmed at this point আসলে। So I saw text বিভিন্ন পোর্টাল থেকে রিচ আউট করতেছে, but I couldn't reply to all of them, just বলছি যে I need a couple of days to settle in, and Siam bhai has been very supportive. I think আমার ডিসিশনের পরে Siam bhai called me up and he congratulated me. So that was a dream come true, because he was the one jar video দেখে I learned about that how dorm life at Harvard is, and he calling me up is that's absolutely surreal. Thank you. সো ভাই তুমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলতা যে তুমি যে হার্ভার্ডে পাইছো, তুমি বেসিক্যালি কোন জিনিসটাকে
বলো যে এই কারণে, এই ভ্যারিয়েবলস এর কারণে আই গট ইনটু হার্ভার্ড। হ্যাঁ, অফকোর্স সিয়াম অনেক হেল্প করছে, বাট আমরা তোমাদের দুজনের কাছে জানতে চাবো যে হোয়াট ওয়ার দ্য ক্রুশাল ভ্যারিয়েবলস যেটাতে ফোকাস করলে মেবি সামনে আপকামিং জেনারেশন, যেভাবে সিয়াম তোমাকে মোটিভেট করছে টু গেট ইনটু হার্ভার্ড, আপকামিং জেনারেশন তোমার কাছ থেকে কিছু ডিরেকশন পাবে অ্যাবাউট হাউ দে শুড প্রিপেয়ার দেমসেলভস। The most crucial variable is Allah, মানে no cap ভাই, মানে like এই এখানে আসলে আমার nice. কিছু বলার নাই because there are thousands and thousands of qualified applicants, so I cannot say যে this is something that took me to Harvard, but I can say যে মানে in my life I try to take initiatives which I think like আমার ইন্টারভিউয়ারও আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছিল যে আমার লাইফে ডিফারেন্ট স্টেপসে how I showed resilience after my struggles with my health and all, and তারপর like different areas আমি কিভাবে initiatives নিছি, whether it's about launching an international online event or about taking initiatives in my community and on other areas যে ধরনের initiatives গুলো নিছি. So I think that's something that probably was like by that com. তো শিহাব, কি কি ইনিশিয়েটিভ নিছো? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি লিস্ট ফ্যামিলিয়ার উইথ ইয়োর ব্যাকগ্রাউন্ড। তুমি উইথাউট বিইং টু হাম্বল আমাদেরকে একটু খুলে বলো যে তুমি কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছো। আই থিঙ্ক তুমি ডিবেট নিয়ে হয়তো ইনভলভ ছিলা, তুমি হয়তো বা কুইজ কম্পিটিশন করেছো, বা ওগুলো একটু খুলে বলবা যে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি এক্সট্রা কারিকুলার ওয়াইজ। Yeah, definitely. First of all, it's not something that's very extraordinary. So first একটা heads up দিচ্ছি, and like so in terms of debate আমি এটা বলবো যে like I belong from an institute যেখানে আমরা ডিবেট করতাম বেসিক্যালি সিঁড়িতে লুকায় লুকায়, and আমাদের like ডিবেট করতে দেখলে teachers will just literally chase us away. So এরকম সিচুয়েশন থেকে একটা like আমি সরকারি স্কুলে পড়তাম, ধানমন্ডি গভর্নমেন্ট হাই স্কুল। সো ওখান থেকে আমার একটা ক্লাবকে like literally একটা bilingual debate ক্লাব হিসেবে এস্টাবলিশ করা। সো that was a big journey for me because ওই সময় দেখা গেছে যে স্কুল কমিউনিটির সাথে কনস্ট্যান্ট মানে আমার লিটারালি সর্ট অফ চ্যালেঞ্জ করে বলতে হয়েছে যে I'll go into that event and I'll get to that championship, and like এই ধরনের কমিটমেন্ট গুলো করে ওল্ড স্টেপস গুলো নিয়ে করতে হয়েছে। সো আই থিঙ্ক হোয়াট হেল্পড মি ওয়াজ লাইক আমি 2বার নেট ক্যাম্প করছিলাম বাংলাদেশ ডিবেটিং কাউন্সিলের আন্ডারে, যে ওয়ার্ল্ড স্কুলস ডিবেটিং চ্যাম্পিয়নশিপের নেট ক্যাম্প গুলো হয়। সো ওই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে আমাকে আরো বেশি লাইক সাপোর্ট দিছে টু take those initiatives, and the initiatives I'm talking about for debating is particularly যে যখন COVID-19 আসে, so we were thinking যে কি করে মানুষকে uplifted রাখা যায়, তখন I had the idea যে what about organizing an international bilingual debate festival, and I think ওইটা if not the first then at least Asia's one of the first international online bilingual debate festival ছিল, that was DGBDS May 2020. so এখানে আমরা জাজেস হিসেবে like even University of Oxford ওখান থেকে জাজেস এনেছে আমাদের ইভেন্টে, and like we tried to make sure যে তখন probably মার্চের এন্ড 2020 মার্চের এন্ড ছিল। সো এট দ্যাট টাইম ইট ওয়াজ ক্রুশাল বিকজ মানুষজন তখন অত বেশি ফ্যামিলিয়ার না উইথ টেকনোলজিক্যাল ব্যারিয়ার্স এন্ড অল। সো ওইটা সারপাস করে স্মুথলি একটা ইভেন্ট নামানো ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, এন্ড উই ট্রাই টু এনশিওর যে মানে যতটুকু রিসোর্স আমাদের কাছে আছে ওটা প্রপারলি ডিসেমিনেট করে মানুষজনকে অ্যাওয়্যার রেখে কতটুকু কি করা যায়। সো এটা একটা সাকসেসিভ এডিশন আমরা পরের বছর নামাই for the debate club, and same goes with quiz club. আমি quiz club এর হয়ে দুইটা national online quiz festival নামিয়েছিলাম। those were the initiatives that I took for my debating and quiz things. So সিয়াম, তোর কাছে একটু আসি, মানে এই ইনিশিয়েটিভ গুলো থেকে তোর কি মনে হয় মানে হার্ভার্ডের অ্যাডমিশনস কমিটি হোয়াট ডু দে টেক অ্যাওয়ে, বা কোন জিনিসগুলো তারা আসলে বুঝে নিচ্ছে যে আচ্ছা এই ক্যান্ডিডেটের মধ্যে যেহেতু ও এই কাজগুলো করেছে ওর হয়তো বা এই গুণগুলো আছে, এবং কোন জিনিসগুলোকে ওরা সবচেয়ে বেশি ভ্যালু করছে এগুলো দেখে। এইসব ইউনিভার্সিটি চেষ্টা করে খুব ব্যালেন্সড একটা ক্লাস করার। সো ব্যালেন্সড ক্লাস বুঝাতে যে আমাদের যে 1500 জন যদি এক বছর ঢুকে, এর মধ্যে কয়েকজন ম্যাথে খুব ভালো থাকবে, কয়েকজন ফিজিক্সে খুব ভালো থাকবে, কয়েকজন আর্টসে খুব ভালো থাকবে, এরকম একটা ব্যালেন্স ক্লাস করার চেষ্টা করে। সো আমি মানে কি শিহাবের ব্যাকগ্রাউন্ড থেকে যা বুঝতে পারতেছি, ও যেসব স্কুলগুলোতে পড়তো ওই স্কুলগুলোতে অত রিসোর্সেস ছিল না। ওই রিসোর্সেস না থাকা সত্ত্বেও সে কয়েকটা ইনিশিয়েটিভ নিয়ে এরকম গ্রুপ কমিউনিটি বা ইভেন্ট তৈরি করেছে যেটা তার আশেপাশের স্টুডেন্টদের হেল্প করেছে। সো এখন অ্যাডমিশন অফিসারদের মাথায় কি চলে এটা জানা খুব কঠিন। শিহাব, এটা তোর জন্য একটা হ্যাক। যখনই তুই হার্ভার্ডে আসবি তুই তোর অ্যাডমিশন ফাইল দেখার পারমিশন পাওয়া যায়। সো ওটা তোকে 45 মিনিটের জন্য তোকে অ্যাডমিশন ফাইল দিবে, কোনো ছবি নেওয়া যায় না, কাগজে নোট নেওয়া যায়। সো অনেকে কাগজ নিয়ে যায়, তুই তোর 45 মিনিট তোর অ্যাডমিশন ফাইল দেখতে পারবি, অ্যাডমিশন অফিসাররা কি কমেন্ট করেছে তোর বিভিন্ন প্রোফাইলের অংশে ওগুলো দেখা যায়। সো ওটা দেখে চেক করে নিস যে কি পছন্দ করছে তোর প্রোফাইল সম্পর্কে। একবারই মনে হয় করা যায় পুরা কলেজ লাইফে 45 মিনিটের জন্য। সো কি পছন্দ করছে অ্যাডমিশন অফিসাররা এটা বোঝা কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় যে হার্ভার্ডে তুই যখন আসবি অনেক রিসোর্সেস থাকবে। হাউএভার অনেক কিছুর জন্য রিসোর্স থাকবে কিন্তু কোনো উদ্যোগ থাকবে না। যে আমি যদি চাই আমি একটা চেস ক্লাব খুলতে পারবো, ওইটার জন্য হয়তো আমি কয়েক $1000 ম্যানেজ করতে পারবো, কিন্তু কারো ইনিশিয়েটিভটা নেওয়া লাগবে ওই চেস ক্লাবটা খোলার জন্য যাতে ভবিষ্যতে চেসের একটা কমিউনিটি হতে পারে। তো তখন এরকম ছাত্র
যারা ইনিশিয়েটিভ নিতে পারে তারা ওইরকম এনভায়রনমেন্ট অনেক সময় সাকসিড করে। সো তাদের মাথায় এরকম একটা হয়তো বা গল্প ঘুরতেছে, আচ্ছা শিহাব এমন একটা জায়গা যেখানে কোনো রিসোর্সেস ছিল না, ওখানে ইনিশিয়েটিভ নিয়ে ক্লাব বানায় ফেলছে, ইভেন্ট তুলে ফেলছে। সো যদি হার্ভার্ডে তারা আনি, মানে খবরই আছে ওই ইনিশিয়েটিভ নিয়ে ছোট লেভেলের কমিউনিটিতে অনেক ইম্প্যাক্ট ফেলাতে পারে। সো এইটা একটা হতে পারে। আর অবভিয়াসলি যারা ইন্টারেস্টেড এসব ইউনিভার্সিটি অ্যাডমিশনে, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই প্লেলিস্ট আছে এগুলা নিয়ে। এগুলো একটা হলিস্টিক প্রসেস, আর অনেক কিছুই তারা দেখে, একাডেমিক রেজাল্ট, তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইংরেজিতে দক্ষতা, টিচারের রেকমেন্ডেশন লেটার, সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখে। সেটাও হতে পারে যে এইসব বিহেভিয়ারের কারণে তার টিচার্সরা এতটাই ইমপ্রেস ছিল যে তারা অনেক ভালো কথা বলছে শিহাব সম্পর্কে, এটাও হতে পারে। বাট মানে আর কি, অফকোর্স যে ইনিশিয়েটিভ নিতে পারে এটা খুবই অ্যাডমায়ারেবল একটা ট্রেট, নট অনলি ফর কলেজ এডমিশন, বাট আমাদের এপিসোডে দেখবি যে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি, অনেক সব ফাউন্ডার, সাকসেসফুল ফাউন্ডার, কারণ তারা বারবার ইনিশিয়েটিভ নেয়। মানে এটা নিয়ে ফাদার ব্লগই আছে যে পাঠাও isn't the first thing he did, এর আগে সে 2-3টা কোম্পানির সাথে ইনভলভ ছিল হেভিলি, they failed. So the moment এরকম ফাউন্ডারদের অনেক সময় একটা লিথাল ইয়ে থাকে, মানে কনসিস্টেন্সি থাকে, যে মোমেন্ট একটা আইডিয়া দেখে ঝাঁপায় পড়ে ওইটা নিয়ে কিছু বানানোর জন্য। সো এই ইনিশিয়েটিভ টেকিং অ্যাটিটিউডটা নট অনলি হেল্পস ইউনিভার্সিটি টেকার জন্য, ইট হেল্পস থ্রু আউট লাইফ। নাইস নাইস। এবং এই কোয়েশ্চেন আমি লাস্ট দিনে করছিলাম, আজকে আমি করতে চাই শিহাবের সাইডে। সেটা হচ্ছে যে ভাই তুমি যদি you are talented definitely, এবং তুমি ফার্স্টে বলছো যে it all comes down to one variable, যে you are associating your success to creator, but যদি তুমি হার্ভার্ডে না হইতো তাহলে তোমার লাইফে এখন তুমি কি করতা? how would you been planning your life এখন? এই কোয়েশ্চেনটা ভাই আমি ওই পডকাস্টে দেখেছিলাম, সো আই ওয়াজ থিংকিং অ্যাবাউট ইট। মানে আমি জাস্ট এই পডকাস্টে আসার 5 মিনিটস আগে আই জাস্ট গট অ্যানাদার অ্যাডমিশন ডিসিশন ফ্রম রিটসু মেকানিশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। ওরাও আমাকে জাস্ট মাত্র আর কি 100% স্কলারশিপ দিল। এন্ড এর আগে হচ্ছে ভাই আমার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া থেকে অ্যাকসেপ্টেন্স ছিল। সো প্রবাবলি আই উড জাস্ট গো উইথ ওয়ান অফ দোজ। তাই না, যেটাই হোক তুমি যাচ্ছ ভালো ভালো জায়গায়। দ্যাটস এক্সেপশনাল, দ্যাটস রিয়েলি নাইস ভাই। এন্ড বাই দ্য ওয়ে, ইফ আমি যদি আরেকটু আস্ক করতাম, লাইক হ্যাভ ইউ থট অ্যাবাউট, যে মনে করো সামনে তো তুমি 4 বছর পড়াশোনা করবে, ডেফিনেটলি হার্ভার্ডে ইউ উড চেঞ্জ এ লট, অনেক কিছু হবে তোমার লাইফে, বাট ওভারঅল তুমি কি এমনি 5 বছর 10 বছর সামনে আরো প্ল্যান করছো, লাইক কোন সেক্টর অ্যাকচুয়ালি যেতে চাও, কিংবা কোন জিনিসটাতে? লাইক আমি জানি এটা খুব ক্লিশে কোয়েশ্চেন যে where do you see yourself 10 years down the line, but then again I would love to know যে তুমি আসলে তোমার কোনো অ্যালাইনমেন্ট আছে কোনো দিকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাই হার্ভার্ড এর একটা পার্ট থাকে যে what are your future plans as an international student. সো ওখানে আমি জিনিসটা বলছিলাম, and that was another component in my application about my startup idea. So in this part I just want to mention যে হার্ভার্ড হচ্ছে আমাকে স্টার্টআপ আইডিয়ার জন্য একটা এক্সট্রা গ্র্যান্ট দিছে along with their financial aid package. The idea was যে মানে আমার স্টার্টআপটা এখনো খুবই মানে সিডিং স্টেজে আছে, it's not launched, the products are not there, but it's more like an idea and a team. So যেটা it's about বাংলাদেশে ডিসএবিলিটি ইনক্লুশন নিয়ে তেমন কোনো কাজ করা হয় না, especially we do not care about the entertainment of them at all, যে like how these people are gonna get entertainment, the source of adrenaline and thrill. So what happened is যে I was actually like experiencing these things, and তখন মনে হয়েছে যে মানে what about creating a virtual entertainment opportunity for them, not just for the physically disabled people, but যারা like মেন্টাল ডিসএবিলিটি আছে বা যাদের কিনা ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ইনশিওর করা খুব বেশি দরকার হয়। সো এদের জন্য একটা হলিস্টিক্যালি ফিজিক্যাল এন্ড মেন্টালি অ্যাক্সেসিবল একটা ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট স্টার্টআপ নিয়ে আসার আইডিয়া ছিল। সো ওইটা নিয়ে আই টকড অ্যাবাউট ইন মাই অ্যাপ্লিকেশন এন্ড ইন মাই ইন্টারভিউ অ্যাজ ওয়েল, যে হাউ ক্যান উই like create such a startup for the future যেখানে এখন অলরেডি মেটাভার্সের প্রসপেক্ট অলরেডি চলে আসছে, and the nano chip are becoming more accessible, so এটা financially viable হবে to spread it throughout the area, because আগে তো ন্যানো চিপ এত বেশি লাইক এফিশিয়েন্ট ছিল না and more costly ছিল। সো এখন ওই ডিভাইসেস গুলো বানানোটা would be more feasible, যার কারণে যারা ফাইন্যান্সিয়ালি অ্যাক্সেস করতে পারতো না তারা এখন অ্যাক্সেস করতে পারবে। সো এটার জন্য একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে আমাদের সামনে। সো এটাকে ক্যাপিটালাইজ করে and মেটাভার্সের এই প্রসপেক্ট গুলোকে, এই দুটাকে আমরা একেবারে মার্জ করে কিভাবে আমরা লাইক মার্জিনালাইজড কমিউনিটি গুলাতে ডিসেবল পিপল গুলোদের জন্য কিভাবে আমরা এন্টারটেইনমেন্টের নতুন অপশনস ক্রিয়েট করতে পারি, এন্ড এটার মাধ্যমে একটা নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট করা যায় দ্যাট উইল অলসো হায়ার এন্ড রিক্রুট পিপল হু আর অলসো ডিসেবল। সো ইটস লাইক by the people, for the people and of the people scenario. So that's something that I was like envisioning and I mentioned in my future plan in Harvard essay, and এটা আমার ইন্টারভিউতে বলছিলাম। Brilliant man, brilliant. I love the fact যে তুমি ফিউচার ওরিয়েন্টেড, যে সামনে ন্যানো চিপস মোর অ্যাক্সেসিবল হবে, ওই জিনিসটা তুমি বেট করে তুমি এই কাজটা এখন শুরু করতেছো। ব্রিলিয়ান্ট। মানে তুমি কয়েকবার রিভাইজ দিয়ে পুরো জিনিসটা ঠিক করছো, রাইট? লাইক এখন বুঝতেছি why you got selected. আমি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে পপ কালচারে আইডিয়াকে খুব গ্ল্যামারাইজ করা হয়, তাই না? যে হঠাৎ করে গোসল করতেছি, একটা আইডিয়া মাথায় আসলো, দুনিয়া বদলাই দিলাম। হ্যাঁ, কিন্তু এটা স্টার্টআপ ওয়ার্ল্ড বা টেক ওয়ার্ল্ড আমি এসে যা বুঝলাম যে আইডিয়া সবার মাথায় থাকে,
এক্সিকিউশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে ভালোভাবে এক্সিকিউট করতে পারে। সো ন্যাচারালি শিহাব হয়তোবা ব্রিলিয়ান্ট একটা আইডিয়া, কিন্তু শুধু আইডিয়ার জন্য কিন্তু চান্স পায় নাই। কমিটি হয়তোবা দেখতে পারছে যে ওর কিন্তু একটা ট্র্যাক রেকর্ড আছে এক্সিকিউশনের, ও কিন্তু আইডিয়া নিয়ে বসে থাকে না, ওইটা নিয়ে কাজ করে। সো এই জন্য ওকে মানে স্কলারশিপ হাউ অ্যামেজিং ইজ দ্যাট, স্কলারশিপ প্যাকেজের মধ্যে মানে আমি হাউ স্কলারশিপ এখন মনে হয় হার্ভার্ডে 1 বছর পড়াশোনা করতে আন্ডারগ্রেড $80,000 মতো লাগবে, ওইটা তো ফুল কাভার করছে। ওইটার উপর হয়তো একটা ছোটখাটো গ্র্যান্টও দিয়ে দিছে যাতে স্টার্ট আপ আইডিয়াটা এক্সপ্লোর করতে পারে। হাউ কুল ইজ দ্যাট, কারণ তারা জানে শিহাব এই টাকাটা নিয়ে বসে থাকবে না, ও কাজে লেগে যাবে গিভেন হিজ ট্র্যাক রেকর্ড। সো মানে এই জিনিসটা আমার খুব কুল লাগছে। হার্ভার্ড একটা ছোটখাটো ওয়াই কম্বিনেটর খুলে রাখছে। আচ্ছা শিহাব ভাইয়া, তুমি তো বাংলাদেশে এডুকেশন সিস্টেম এতদিন পড়লা, এরপর তুমি বাইরে যাবা, 4 বছর পড়বা। তোমার বাংলাদেশি এডুকেশন সিস্টেমে যদি বলা হয় একটা চেঞ্জ আনতে যেটা উড বেনিফিট এ লট অফ পিপল, মেবি তুমি তোমার ফ্রেন্ডের মধ্যেও দেখছো, মেবি তুমি সবসময় এত ড্রিভেন মানুষ পাও না, তোমার হয়তো একটা কমিউনিটি ছিল, একটা গ্রুপ ছিল উইচ কনসিস্টেড অফ ড্রিভেন পিপল, বাট কালচারে কোনো একটা যদি চেঞ্জ আনতে হইতো, কোন চেঞ্জটা তুমি সব থেকে বেশি ভাবো যে ল্যাক করতেছে বাংলাদেশ, এন্ড ইউ উড ট্রাই টু ব্রিং দ্যাট আপ? আই থিংক ভাই ইটস অ্যাবাউট এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। মানে আমাদের হচ্ছে থিওরিটিক্যাল লার্নিং এর উপর এত বেশি ফোকাস যে মানে আমার প্যারেন্টসদের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল যে আমি যদি বাংলাদেশে থাকি আই উড গো ফর বিবিএ, বিকজ দ্য রিজন অফ মি চুজিং টু গো টু বিবিএ ইজ বিকজ যে আমি বাংলাদেশে কিছু বিজনেস কম্পিটিশনস করি আর ওখানে মানে I realize my potential there. যে আমি বিজকম গুলাতে লাইক যখন আমি একটা কেস স্টাডি ক্রাফট করতেছি বা মিটিগেশন স্ট্র্যাটেজি বানাচ্ছি, ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন করতেছি, I'm getting that experiential learning taste. How does it feel to apply the things that I'm learning? এই জিনিসটা না সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশে পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের প্র্যাকটিক্যালের নামে কিছু গদবাধা জিনিস করায় স্কুল কলেজ গুলাতে, যেটা কিনা আসলে চেকও করে না। লিটারালি এইচএসসি এক্সামের সময় হচ্ছে মানুষজন একজন একটা দেখে লিখতেছে, কেউ কোনো প্র্যাকটিক্যাল করতেছে না। সো এখান থেকে আসলে সায়েন্সের উপর না মানুষের রুচিটা উঠে যায়। দ্যাটস ওয়াই যখন বিজকম গুলা করি তখন হচ্ছে আমার মধ্যে ওই এক্সাইটমেন্টটা আসে যে আচ্ছা ফাইনালি আই ক্যান সি যে ওয়াই আই এম লার্নিং দিস থিংস। কারণ এর আগে তো মনে হচ্ছিল জাস্ট মুখস্থ করতেছি টু গেট দোজ গ্রেডস। সো আই উড সাজেস্ট যে বাংলাদেশে যদি এই জিনিসটা একটু চেঞ্জ করা যায়, যে সায়েন্সের জন্য এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর অপরচুনিটিস গুলো বাড়া, যে থিওরি গুলো শিখতেছে ওগুলো আমরা ইন অ্যাকশন দেখতে পারি, যেন এগুলোর অপরচুনিটি বাড়ানোটা উড বি ভেরি ক্রুশাল আমার কাছে মনে হয় টু রিটেইন দ্য পিপল হু আর স্টাডিং ইন বাংলাদেশ। তো এইচএসসি কোন কলেজ ছিল শিহাব? হ্যাঁ, বিএফ শাহিন কলেজ। আচ্ছা, শাহিন কলেজ। আরে শাহিন জোস। এন্ড আমার মনে হয় শিহাব আর ফারহান ভাইকে একটা, এটা আছে সামিরকে এই কাজটা করতে হবে নেক্সট ডায়ালগ এপিসোডে, ফারহান ভাই শিহাবকে একই সাথে আইনো এন্ড বিবি ইজ স্ক্যাম নাকি না এটা নিয়ে ডিবেট করে, ঠিক আছে? দ্যাট উড বি সামথিং ফান। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে শিহাব যে বললা যে বিজনেস কম্পিটিশন তুমি অনেক কিছু শিখছো ভাইয়া। আমি জাস্ট একটা জিনিস বলে রাখতে পারি, এরপর ফাহাদ বলতে পারে, সেটা হচ্ছে যে বিজনেস কম্পিটিশন কিন্তু খালি বিজনেস স্টুডেন্টদের জন্য না, বাই দ্য ওয়ে বাংলাদেশে যতগুলো বিজনেস কম্পিটিশন আছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরাও কিন্তু পার্টিসিপেট করতে পারে। জিতেও বুয়েট থেকে কিন্তু উইনিং টিমস আছে, অনেক প্রচুর উইনিং টিমস আছে। ইয়েস, সো শিহাব বলতেছে জিনিসটা উই অল এগ্রি অন দিস পার্ট, বিজনেস কম্পিটিশনে প্রচুর শেখার সুযোগ আছে। সো যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাইরেও আই উড হার্ডলি আর্জ দেম যে আপনারা ওইগুলোতে পার্টিসিপেট করেন, দিস ইজ জাস্ট গুড ফর ইউ। ইউ নো আমি একটা জিনিস অ্যাড করতাম, সেটা হচ্ছে বিবিএ নিয়ে আই থিঙ্ক আমরা সবচেয়ে হার্ড, মানে আমার জানা মতে উই আর সাম অফ দ্য হার্ডেস্ট ক্রিটিক্স অফ দ্য বাংলাদেশি বিবিএ অর বিজনেস ডিগ্রিজ। তবে আমি রিসেন্ট টাইমসে আরো বেশি হার্শ ক্রিটিক হয়েছি অফ এসএসসি এন্ড এইচএসসি এক্সামস, বিকজ ওখানে এই যে যেটা বললো শিহাব, লার্নিং এর উপর ফোকাসটা অনেকটুকু উঠে গেছে আমি যা বুঝতেছি। সো আমি পার্সোনালি এইচএসসি বা এসএসসি দেই নাই, আমাদের ও লেভেল এ লেভেলসে চিটিং করার আমি পার্সোনালি কোনো অপশনই দেখি নাই, মানে একদম পুরো ঘাড় নড়াইলেই পুরো মানে পেপার নিয়ে যাবে এরকম অবস্থা। বাট আমার অফিসে 1-2জন ইন্টার্ন আছে যারা হাই স্কুলে পড়ে, মানে এখন স্কুলে পড়ে, তারা ইউনিফর্ম পরে টোরে আসে এন্ড তারা বলে আর কি যে এসএসসি এইচএসসি এক্সামে মানে অনেকটুকু লিবার্টি নেওয়া যায়, অনেকটুকু ল্যাক্স হ্যান ত্যান, হয়তো বা ডিপেন্ড করে স্কুল টু স্কুল। আমি সব স্কুলকে বা সব ইনস্টিটিউশনকে একবারে বলে দিতে চাই না, বাট আমি এটা অনেক জনের থেকে শুনছি। সো বিবিএ স্ক্যাম মেবি, আই ডোন্ট নো, বাট লাইক এই এসএসসি এইচএসসি যদি এত ফ্রি হয় তাহলে এটা মানে একটু চিন্তার বিষয়। এবং আমি অ্যাডমিশনের প্রশ্নে পরে যাবো, বাট সিন্স শিহাব এখনো আছে, শিহাবকে আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ইউ আর ভেরি আর্টিকুলেট। তোমাকে যা প্রশ্ন করছে ইউ আর খুবই ভালো মতো এক্সপ্রেস করছো, তোমার ওয়ার্ড চয়েসিং ভেরি ভেরি স্মার্ট। সো দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু আস্ক, বিকজ তুমি নিজেও জানো, আমরা সবাই জানি দেয়ার আর মেনি ট্যালেন্টেড পিপল জাস্ট লাইক ইউ, কিন্তু বাট তুমি খুব সুন্দর মতো নিজেকে প্রেজেন্ট করতে পারছো। এবং আমার কাছে এটা অলওয়েজ মনে হয়েছে ট্যালেন্টেড পিপল অনেকজন মানুষ আছে, বাট সবাই হয়তো তোমার মতো গুছায় বলতে পারে না। সো আই ওয়ান্ট টু নো যে তুমি এমন কি করছো যেটার কারণে তুমি নিজে গুছায় প্রেজেন্ট করতে পারছো। ইজ ইট বিকজ অফ দ্য ডিবেট, অর ইজ ইট বিকজ তুমি অনেক লিখালিখি করো, অর ইজ ইট বিকজ তুমি তোমার ন্যারেটিভটা বারবার রিভাইজ করো? আই ওয়ান্ট টু নো যে তুমি কেন সেলফ এক্সপ্রেশনে অনেকের চেয়ে আগায় আসো। I think it's because like there are reasons যার কারণে people try to
bog me down. Okay, well, like I have certain physical issues. I underwent surgeries and on life অনেক কিছু turbulent stages গেছে. So like I were in positions যেখানে হচ্ছে like people wanted to shut me down. So আমার কাছে তখন মনে হচ্ছে যে expressing myself is very crucial. আমি যদি মানে if I don't stand up for myself, then I'm just going to lose the opportunities in front of me. কেউ আমাকে এসে বেড়ে দিবে না আমার সামনে opportunity. So I'll just have to express myself and get those opportunities for myself. এটা আমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে যে মানে I've got nothing to lose. যেটাই ফিল হচ্ছে না কেন সেটা জাস্ট যতটুকু আর্টিকুলেট ভাবে বলা যায় ততটুকু আমার জন্য বেটার হয়। And yes, debating of course helped me, বা বিজনেস কেস কম্পিটিশনস গুলোতে যখন কেস প্রেজেন্ট করি those experiences also helped me. But I think that's the attitude that I talked about first. ওই অ্যাটিটিউডটা আমাকে হেল্প করে in terms of dealing with people. That's amazing. Next কোশ্চেনটা করব, if you don't want to answer ভাই, you don't have to answer. And সেটা হচ্ছে আমার মনে হয় সিএমও এটা থুতে গেছে, তুমি হয়তো সামনে যাবা, লাইক 4টা বছর তুমি এখন বাইরে পড়বা, মোস্ট লাইকলি তুমি নিজে একাই যাচ্ছ I believe. Right. How are you dealing with this change? কিংবা মনে করো আমাকে যদি 4 বছর যাইতে হয় without my family, I would be মানে very anxious, মানে প্যারা খাবো হয়তো বা জিনিসটা, বাট how are you dealing with it? কারণ আমার মনে হয় অনেকজন মানুষই হয়তো বাইরে যেতে চায়, বাট এই যে শিফটটা হবে, how are you preparing for it? I guess সিয়াম হচ্ছে তুমি যে লেভেলে যাবা ওটার অন্য সাইডে আছে, he is on the other side, and তুমি এই সাইডে আসো. So I would like to know both your perspective on this one, how you're dealing with it, how you're feeling staying alone or with your family, পুরো জিনিসটা. So first of all আমি আসলে পুরো ব্যাপারটা এখনো প্রসেস করি নাই, so I'm not yet there, but still have মানে ফ্যামিলির সাথে না থাকার ব্যাপারটা তো আছে, like it will definitely like bother me a lot. But আমার কাছে মনে হয় কি যে মানে this was one of my inspirations behind applying to US, because আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে মানে I don't want to demean anything or something, but আমার কাছে মনে হয় বাংলাদেশে people are very judgmental in general. I'm not targeting this to anyone in particular, but আমার কাছে মনে হয় that is something যেটা কিনা অনেক মানুষের potential কে hinder করে দেয়. So I face those things, and যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে I need a platform to shine. So while I'm still very paranoid about leaving my family, I'm মনে হয় যে I'm more thrilled to be able to be in a country where my talents will be more highlighted than my shortcomings. So I think that's something that's there. I love how brutally honest you are, man. I really appreciate it. জাজমেন্টাল কমিউনিটি অফকোর্স যে কোনো ইনিশিয়েটিভ কে থামাই দেওয়ার জন্য যথেষ্ট। আমরা এখানে যারা 3টা কন্টেন্ট ক্রিয়েটর আছি হয়তো সবাই ভালো এই জাজমেন্ট ফেস করছি ফ্রম ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কমিউনিটি, যেটা অনেক সময় মনে হচ্ছে যে কি রে কি করতেছি, হ্যাঁ অ্যাটলিস্ট পার্সোনালি এটা মনে হয়েছে। বাট অ্যাটলিস্ট হার্ভার্ডের ক্ষেত্রে আমি এটা বলতে পারবো ফেনোমেনাল কমিউনিটি, যাই করবি না কেন মানুষ শুধু আর কি থামস আপই দিবে, সাপোর্টই করবে, জাজমেন্ট ফেস করা লাগবে না। কারণ অ্যাটলিস্ট হার্ভার্ড বা এরকম অনেক জায়গায় একটা আইডিয়া আছে যে সাকসেসের পাইটা অনেক বড়, তুমি যদি সাকসেসফুল হও এটা আমাকে সাকসেসফুল হওয়া থেকে থামাবে না, আমি আমার পথে সাকসেসফুল হতে পারবো। যখন একটা কমিউনিটিতে এই বিশ্বাসটা থাকে সবাই সবাইকে সাপোর্ট করে, যখন একটা কমিউনিটিতে বিশ্বাস থাকে যে আমাদের মাঝখান থেকে একজন আইবিএ তে চান্স পাবে, কেউ যদি এখন ভোকাবুলারি পড়া শুরু করে সে চান্স পাইলে আমি পাবো না, এই বিশ্বাসটা যখন একটা কমিউনিটি থাকে তখন আমরা ওকে পচাই যাতে ও নেমে গেলে আমি উঠে যেতে পারবো। কিন্তু হার্ভার্ড বা এরকম অনেক কমিউনিটিতে এই বিশ্বাসটা থাকে না, সবাই বিশ্বাস করে যে আমরা নিজস্ব পথে সাকসেসফুল হতে পারবো। সো জাজমেন্ট ফেস করবে না, অগস্ট মাসের দিকে আসবা, আমি এখানেই থাকবো, ফার্স্ট কফি অন মি Shihab, and then we can talk about life and whatnot. Very excited to welcome you to a community te. Sadman bhai, তাহলে আমরা শিহাবের ইন্টারভিউটা এখন wrap up করি, and then let's move on to the rest of our podcast. Shihab, thank you so much for joining us ভাইয়া। দেশে আমরা আছি, যদি দেশে আসো আমরা আছি, আর ওখানে গেলে তো হার্ভার্ডে সিয়াম আছে, সো তোমার দুই সাইডে মানুষজন আছে, ঠিক আছে ভাই ব্রাদার্স, যে কোনো হেল্প লাগলে অলওয়েজ ইউ ক্যান রিচ আউট টু আস ভাইয়া। Thank you so much ভাইয়া, thank you so much. So শিহাব, আজকে এতটুকুই, যাওয়ার আগে তুমি যদি লাস্ট সবার উদ্দেশ্যে কিছু বলে যেতা, we would love to know your final words, then আমরা তোমাকে ফেয়ারওয়েল দিচ্ছি, বলো। জিনিসই বলবো যে like be fearless, মানে there is nothing you can lose life is, so just take the biggest risk that you can imagine and just like pray to Allah and just pray to your God and then just give your best effort and let's see what happens. Damn, thank you so much Shihab for joining us. আমরা ইনশাআল্লাহ 4 বছর পর আবার তোমার সাথে কথাবার্তা বলবো, দেখবো how much you have changed. All the best. Thank you so much for joining us. Thank you so Assalamu much. alaikum. Wa alaikum assalam. So damn, আমরা মনে হয় দুই রকম এই ধরনের মানুষ আমরা ইন্টারভিউ করলাম, and same জিনিস বারবার আসছে, রাইট? যে they are extremely humble, they don't associate this success to themselves, তারা বলে যে ভাই it's luck, and initiative নেয়, they take initiatives. ওদের একটা এটা আমি জাস্ট গতকালকের মতো টাইমে জানতে পারলাম, ওদের একটা ফ্রেন্ড সার্কেল আছে ভাই, যেন ফ্রেন্ড সার্কেল না, ফ্রেন্ড সার্কেলের 4 জন অ্যাপ্লাই করছে, এবং আমার খুব ইচ্ছা তাদেরকে আমার চ্যানেলে আনা, ওই 4 জনকে। 4 জনের মধ্যে একজন হার্ভার্ডে টিকছে, একজন ইয়েলে টিকছে, একজন স্ট্যানফোর্ডে টিকছে, একজন ডার্টমাউথে টিকছে। 4টা ফ্রেন্ড বাংলাদেশি, মানে কি নর্মাল ব্যাকগ্রাউন্ড,
যতটুকু জানি ন্যাশনাল কারিকুলামে 4 জন ফুল স্কলারশিপ নিয়ে 3টা আইভি লিগ এবং একটা স্ট্যানফোর্ড, মানে অ্যাবসার্ড। হ্যাঁ, তো ওদের ফ্রেন্ড সার্কেলটাকে আমার খুব ইচ্ছা, আমি ওদের সাথে কথা বলে আনার চেষ্টা করতেছি যে মানে কি হাউ ডিড ইউ ডু দিস, রাইট? মানে 4 জন মিলে ইনসেইন। বিজনেসের জগতে এই জিনিসটাকে অনেক সময় মাস্টার মাইন্ডিং বলে। when you have let's say 4 or 5 or 3 or 4 people যারা সেম গোলের দিকে এগিয়ে যাচ্ছে, so let's say we want to achieve a certain goal, right? let's say বছরে এত টাকা কামাইতে চাই সবাই, so কিভাবে করব, let's all brainstorm। প্রত্যেক সপ্তাহে আমরা একবার চেক ইন করব কে কি প্রোগ্রেস করতেছে এন্ড কিভাবে আসলে গোলের দিকে এগিয়ে যেতে পারি এইসব নিয়ে। so I had a fitness mastermind 18 সালে, I had another mastermind 20 সালে যখন কোভিড এর সময় সব বন্ধ ছিলাম, ওইটারও একটু দেশ বিদেশে ছিল, but yeah it always helped। I am very happy that these 4 people had a mastermind and সবকটা সাকসেসফুল হয়েছে। এটা আসলে মানে একটা খুবই ভালো বিষয়। আমি আসলে ওকে নেক্সট এই কোয়েশ্চেন, ওর যদি থাকতো ওকে আমি এই কোয়েশ্চেনটা আস্ক করতাম যে হোয়াটস হিজ ফ্রেন্ড সার্কেল লাইক, কারণ এখন থেকে আমি জিনিসটা আসলে অনেক বেশি দেখতেছি জিনিসটা। এন্ড জাস্ট ইমাজিন এই 4 জন মিলে যদি মনে করো পডকাস্ট করা শুরু করছে, তারা যে ডিসকাশন গুলো করে, ইফ এভরিওয়ান কুড বি পার্ট অফ দোজ ডিসকাশনস দ্যাট উড বি জাস্ট অ্যামেজিং, তাই না? আমি জানতে চাই ফাহাদের কি মাস্টারমাইন্ড গুলো কি, হ্যাঁ, যে বাংলাদেশের এলিট স্টার্টআপ মাইন্ডস কি দিয়ে কথা বলে, এটা আবার জানার ইচ্ছা। ফাহাদ একটা ইনভাইট দেশ ভাই তোর ইনসাইড পিক। Yeah, for sure. হ্যাঁ, এটা আমিও কিউরিয়াস ছিলাম। সো 4 জনকে আমি আমার চ্যানেলে আনার চেষ্টা করব, বিকজ ওই রিলেটেড কন্টেন্ট বানানো হয় এবং এটা অর্গানাইজ করতে একটু টাইম লাগে 4 জনকে একসাথে পাওয়া। বাট হ্যাঁ, আমিও কিউরিয়াস যে এরকম 4টা ইয়াং হাই স্কুল স্টুডেন্টস হাউ ডু দে থিঙ্ক এবং ওরা কিভাবে জিনিসটাকে প্ল্যান আউট করছে। আমার প্রতি মানুষ একা একা পুরো জিনিসটা সার্চ করে ডিগ করে করাচ্ছে, গ্রুপ নিয়ে ডিগ করলে আসলে জিনিসটা অনেক ভালো। যেরকম আমার ফ্রেন্ড সার্কেলে যে কাজটা করছে, মানে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডস এই বছর বাইরে চলে যাচ্ছে পড়তে, যেটা করছে সবাই একসাথে। হ্যাঁ, দেখতেছি, হ্যাঁ 23rd এর সবাই ভালো বিজনেস করে সবাই বাইরে যাচ্ছে। সো সবাই একসাথে সার্চ করছে এবং সবাই এট দ্য সেম টাইম সেম বছরের সব অ্যাপ্লিকেশন, স্কলারশিপ, কোথায় কি সুযোগ, সবগুলো নিয়ে অ্যাওয়্যার ছিল। তো যেহেতু সবাই একই বছর অ্যাপ্লাই করছে, সবাই একসাথে ফ্লাই করতেছে এন্ড অনেকগুলো সুযোগ কাজে লেগে গেছে একজন। তো আমার মনে হয় গ্রুপ নিয়ে কাজ করলে অনেক ইজিয়ার হয় জিনিসটা। তো আমরা শিহাব আসার আগে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশি ওয়াই কম্বিনেটর, এরপরে আমি আর 2টা জিনিস নিয়ে বেসিক্যালি আজকে আলাপ করতেছি। একটা হচ্ছে ইন্টারভিউ শো আর একটা হচ্ছে গেটিং ব্যাক অন ট্র্যাক, যেটা নিয়ে আই গেস ফাহাদ কথা বলতে ইন্টারেস্টেড। সো সব ফার্স্ট আমি জাস্ট ওয়াই কম্বিনেটর একটু বলে তারপর আমি আবার নেক্সট টপিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি একটা জিনিস বলি তোদেরকে, তোরা দুজনেই জিনিসটা শুনে আমাকে সাজেস্ট কর যে হাউ ক্যান আই মুভ অ্যাহেড উইথ দিস থিং। সেটা হচ্ছে আই হ্যাভ ওয়ার্কড উইথ মোর দেন 100 স্মল, মানে স্টার্টিং এন্টারপ্রেনার্স, মানে যারা কেবল শুরু করতেছে, ঠিক আছে? It's not like they're gonna scale up. It's just তারা স্টক নিছে কোন একটা প্রোডাক্টে, they're trying to sell. তারা জাস্ট ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে কিংবা টিকটকে বিক্রি করার চেষ্টা করতেছে। এখন আমি যে কাজটা পারতেছি সেটা হচ্ছে আমি ওদেরকে ইনিশিয়াল যে বুস্ট, কাস্টমার অ্যাকুইজিশন এন্ড সবকিছু আমি সেট আপ করে দিতে পারতেছি। এর বিয়ন্ডে কি করা যায়, দিস ইজ সামথিং যেটা আমি এখন ফিগার আউট করতে পারতেছি না। ইটস লাইক তোরা তো বলছিস হ্যাঁ ইনভেস্টর গেম এন্ড স্টাফ, আমি এখন ইনভেস্টর গেমে যাইতে পারি না, আমি নিজেরও ওরকম কিছু দরকার। বাট স্মল লেভেলে আই ক্যান হেল্প এ লট অফ এন্টারপ্রেনার্স উইথ দ্যার প্রোডাক্ট এন্ড স্টার্টিং আপ। বাট আমি বুঝছি না যে এই জিনিসটা কিভাবে ফর্মালাইজ করা যায় কিংবা কি করা যায় with all the things. It's like working with SMEs. Not every business is going to scale up কিংবা ইনভেস্টর আনবে, not every business is going to do that. So দুইটা প্রশ্ন। প্রথমে গোলটা কি? গোল কি ফিউচারে সেলস বাড়ানো এন্ড বিজনেসটাকে একটু বড় করা, নাকি অন্য কিছু? লাইক আমি লেটস সে লাইফস্টাইল বিজনেস করতে চাই, সো মিনিমাল ইনভলভমেন্ট এটসেট্রা এটসেট্রা, মানে কোনটা করতে চাচ্ছি? আমি 3টা এক্সাম্পল দিই, তাহলে মেবি ইউ উইল হ্যাভ এ সলিড আইডিয়া আমি কি বলতে যাচ্ছি। সো ফার্স্ট বিজনেস হচ্ছে বইয়ের জন্য রকমারি আছে, গাছের জন্য এরকম কিছু নাই। সো গাছের যে রকমারি হবে, মনে করো গাছের একটা লাইব্রেরি যেখানে অনলাইনে অর্ডার করে তারা গাছ পাবে এন্ড মেইনটেনেন্স সবকিছু, এরকম 2টা কোম্পানির সাথে কাজ করতেছি। এই 2টা কোম্পানিকে মনে করি আমি দাঁড়া করাতে যাচ্ছি। এটা হচ্ছে একটা টাইপের বিজনেস। সেকেন্ড আইডিয়াতে কাজ করতেছি সেটা হচ্ছে তোর আতরের বিজনেস বেসিক্যালি। সো আতরটা আই গেস দ্য মোর আতর ইউ ক্যান সেল দ্য বেটার আর কি। এন্ড থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে হেলদি স্ন্যাক্স। নর্থ এন্ডের একটা জিনিস তারা বিক্রি করতেছে রিসেন্টলি, ছোট ছোট প্যাকেটসে ড্রাই নাটস, কিসমিস, এই জিনিস ব্রেইন ফুড, এক্স্যাক্টলি ব্রেইন ফুড। তো জিনিসটা কিন্তু খুব কনভিনিয়েন্ট, কারণ আমার ভারী ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করে না, বাট দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আমি যদি 30 দিনের একটা প্যাকেট কিনে রাখি, প্রতিদিন আই ক্যান জাস্ট গ্র্যাব ওয়ান স্যাশে এন্ড হ্যাভ ইট ওয়াইল আই এম লাইক কমিউটিং অর অফিসে যেয়ে খেলাম। দ্যাট ইজ ভেরি নাইস। সো এই 3টা মনে করো আমার ইন্টারেস্টেড পয়েন্ট। এই ধরনের ডিফারেন্ট কোম্পানিস যারা কেবল স্টার্ট করতেছে ওদের সাথে কাজ করতেছি। সো আমি এখনো বুঝতেছি না হাউ ক্যান আই মুভ অন। যাদের সাথে কাজ করতেছি মোস্টলি মানে একটা প্রফিট শেয়ারিং এ আমি যাই, 50-50 প্রফিট শেয়ারিং, যা কিছু হবে সেলস আই গেট 50%। বাট এই বিয়ন্ড আমি কি করবো বুঝতেছি না, বিকজ নট
everything is about getting investments. I think এগুলো জায়গায় মানে whether they're venture businesses versus something যেটা cash flow intensive হবে, যেখানে আপনি free cash flow বানাবেন, profit বানাবেন, এটা একটু চয়েস করা আর একটু জরুরি. I feel like you're probably leaning towards making it a profitable business, টাকা পয়সা বের করা. সেক্ষেত্রে ভাই I think just একদম straightforward advice, find growth channels, find ways to really accelerate this. I think set some target. যে কোনো জিনিসই if it's not measured, it's not managed, right? So আপনি যদি মেজার করেন যে হ্যাঁ ঠিক আছে আমি এখন এখানে আছি and আমার আসলেও নেওয়ার ইচ্ছা নেক্সট 6 মাসে এখানে, so let's say আপনি এখন 1 লাখ টাকা প্রতি মাসে প্রফিট করছেন, মেবি আপনি 5 লাখ বা 6 লাখ টাকা নিতে চান within 6 months or something like that, maybe even more ambitious, then you can kind of work backwards. আমি হইলে ইউজুয়ালি এভাবেই যাইতাম যে how can I kind of increase different channels, নতুন কোথায় বিক্রি করতে পারি, নর্থ এন্ডের তো ব্রেইন ফুড আছে, বাকি কফি শপদের কি আছে, আমার অনলাইন প্রেজেন্স কিরকম আছে, আমি আর কোনো ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে মার্কেট করতে পারি নাকি, খালিদ ফারহান ভাই যেরকম, instead of doing it on influencers pages, influencerদেরকে দিয়ে এদের করায় অথবা তার পেজ থেকে বুস্ট করায়, ওইরকম মানে গ্রোথ ট্যাকটিক্সে আমি তখন চলে যাব. বাট ইফ ইটস সেলস ইউ আর আফটার, তখন there are probably 5 or 6 different ways that you can kind of go about attacking it. But is that what's on your mind? That works. That absolutely works. জিনিসটা হচ্ছে I can't find a fancy name for it. Like তোদের ইনভেস্টর কমিউনিটি কিন্তু একটা সুন্দর জিনিস আছে, সিড ফান্ডিং করবো আছে, গ্রো করতেছে, টার্গেট হচ্ছে ইউনিকর্ন, বাট আমি যে কাজটা করতেছি ঠিক আছে একটা বিজনেস দাঁড় হয়ে গেছে, বাট দেয়ার ইজ নো ফ্যান্সি ওয়ে অফ পুটিং ইট অর স্কেলিং ভাই আছে, ফ্যান্সি নাম আছে স্কেলিং. আমি এখন মানে I think আপনি বুটস্ট্র্যাপ করছেন একটা বিজনেস সো ফার, এখন এটাকে আপনি from 1 লাখ আপনি এটাকে 10 লাখে স্কেল করবেন. That's the journey you are on. মানে বুটস্ট্র্যাপ মানে হচ্ছে আপনি নিজের বুদ্ধিতে, নিজের পরিশ্রমে এবং হয়তো সাপোর্টিং ফান্ডিং লাগে নাই, ওরকম কিছু লাগে না, নিজের মতো করে একটা জায়গায় দাঁড় করাইছেন. এটা ফ্যান্সি নেম কি হবে মানে পুরো প্রসেস এক্সেলারেটর ফ্যান্সি, এটাই bootstrapping, yeah, more or less. আপনি স্যাটিসফাইড না? মানে আমি আপনার যে পিচটা আমার কাছে মনে হচ্ছে যে it's like I will help you scale without needing investments, right? So that's the pitch. এবং মানুষ মানে আমি যেমনি ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করি, ইনভেস্টমেন্ট কিন্তু ঠেকায় পড়ে মানুষ, আইডিয়াটা বুঝেছেন যে আমি একটা পয়েন্টে প্রফিটেবল হতে পারবো, আমি ওটা বুঝতেছি, কিন্তু এখন আমি ওই জায়গায় যেতে পারি না, এই জন্য আমি ইনভেস্টমেন্ট তোলা লাগবে যাতে আমি ওই জায়গায় যেতে পারি, এটা একটা ওয়ে. বা এখন আমি ইউজার অ্যাকুইজিশন করতেছি, এই ইউজার আমাকে এক সময় প্রফিট এনে দিবে, কিন্তু আমি অতদিন টিকতে পারবো না, আমার টাকা হারাচ্ছি, আমার ইনভেস্টমেন্টস লাগবে. একটা কোম্পানি যেটা অলরেডি প্রফিটেবল, সে যখন স্কেল করতে চায়, সে হয়তো বা নিজের এক্সিস্টিং প্রফিট ফানেল ব্যাক করে স্কেল করতে পারবে, বা ওইটা যদি এনাফ না হয় ইনভেস্টমেন্ট এনে স্কেল করতে পারবে. দেয়ার আর অনলি ভেরি ফিউ ওয়েজ এবং অনলি ভেরি ফিউ টার্গেটস একটা কোম্পানি ইজ গোয়িং ফর. আপনার ক্ষেত্রে দেয়ার ইজ দ্য টার্গেট হচ্ছে প্রফিট, এবং ওইটা আমি কত ইউনিটে পাবো, আর আমি যদি 10টা ইউনিট বেচি এত প্রফিট পাবো, এটাকে আমি কিভাবে 100 ইউনিটে নিয়ে যেতে পারবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট. ওটার জন্য হয়তো বা ইনভেস্টমেন্ট লাগতে পারে, হয়তো বা না লাগতে পারে, ইফ দ্য প্রফিট ইজ এনাফ, বাট দ্য টার্গেট ইজ ভেরি সিম্পল. ইন ইউর কেস মনে হচ্ছে না ইনভেস্টমেন্ট জরুরি. সো এখন ফাহাদ যেটা বললো সেট, যে আমি যদি এখন এই বছরে যদি 5 লাখ আমি প্রফিট করে থাকি, হাউ ডু আই টেক ইট টু 30 লাখ? যখনই এটা হয়, ইউ ব্রেক ডাউন 5 লাখ ইন্টু কোন চ্যানেল থেকে সেলস আসছে, এখানে কি আমি আরো 5 লাখ আনলক করতে পারবো নাকি, এই চ্যানেলটা ধরলাম এক্সটিংগুইশ হয়ে গেল, আমি আর তো ওই 30 লাখের মধ্যে তো মাত্র কেবল 10 লাখ কভার করলাম স্ট্র্যাটেজিতে, বাকি 20 লাখ কোত্থেকে আসবে? আরো 4টা চ্যানেল বের করো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই কমিউনিটিস, ফেসবুক কমিউনিটিস, ইমেইল মার্কেটিং. হ্যাঁ, সো এইভাবে করে বেসিক্যালি ইউ ক্রিয়েট চ্যানেলস, ইউ সেট টার্গেটস এন্ড গো ফর ইট, ইউ স্কেল উইদাউট ইনভেস্টমেন্টস. হ্যাঁ, that's definitely a good suggestion. এখন জিনিস হচ্ছে if you were in this position, how would you model the payment structure? Like investor কি হয়, equity নিবে, right? বাট জিনিস হচ্ছে আমি এই ধরনের বিজনেসকে যদি দাঁড় করাইতে চাই, ওদের এখন টাকাটা দরকার টু বাই স্টক এন্ড স্টাফ. সো এট দিস পয়েন্ট ইফ আই গেট দ্য মানি, আমি যদি রয়্যালটি হিসেবে টাকা নেই, তাহলে ওর জন্য আসলে জিনিসটা একটু সাফোকেটিং হয়ে যায়. এট দ্য সেম পয়েন্ট, হোয়াট উড ইউ ডু ইন দিস পজিশন? যে না 6 মাসে গোল রিচ করো, তারপর তুমি টাকাটা নিবা, নাকি প্রতিটা ইউনিটে টাকা নিবা, প্রতিটা ইউনিটে টাকা নিয়ে ইউর সাফোকেটিং দ্য বিজনেস? আবার 6 মাস যদি তুমি তাদেরকে দাঁড় করাও, 6 মাস তুমি কোনো পেমেন্ট নিচ্ছ না, এন্ড এটা ওরকম এক্সপোনেনশিয়াল গ্রোথও হবে না, সো হোয়াট অ্যাবাউট দ্য পেমেন্ট অফ ইউর টাইম? You could invest it back into the business, right? এখন হয়তোবা এই ক্যাশটা একটা গ্রোথ মাল্টিপ্লায়ার হইতে পারে, রাইট? যে আপনার এখন টাকাটা ধরেন প্রতি মাসে 50,000 টাকা আপনার এমনিতে ডিউ ছিল, রাইট? সেলস এর প্রফিট আর আপনার শেয়ার, সেটা হয়তোবা আপনিও ফেরত দিচ্ছেন, অন্য কোনো পার্টি আছে তারাও ফেরত দিচ্ছে, and
and you both collect it at a later date. এটা করতে পারেন, অথবা you could convert this into equity, but that would kind of be complicated because এটা আর একটু bootstrapped এবং informal business. I would just say collect it at a later date, maybe with some premium. It's almost like a debt, right? Debt to the company, যেটা আপনি এখন দিচ্ছেন and you're collecting later with a premium. আমি নিতে পারি, but I think I'm like ওদেরকে বার্ডেন করছি। But then again, thank you so much for your free consultation. আমার মনে হয় আমরা নেক্সট পার্টে চলে যাই। সেটা হচ্ছে I have this one interview show idea that I'm going to preach to you guys. আর এরপরে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে getting back on track. Sometimes আমরা অনেক সময় কাজ করি, but we go into the deep, ওখানে কিভাবে ফেরত আসতে হবে। So সবার ফার্স্ট আমি ইন্টারভিউ শো এর আইডিয়াটা বলি তোমাদের দুজনকেই। The idea is রোডিসও দেখছো কিংবা ভারতে একটা শো হয় ইউপিএসসি টপার, যেখানে ওদের সিভিল সার্ভিসের জন্য ইন্টারভিউ নেওয়া হয়, কিংবা দি অ্যাপ্রেন্টিসে যে ইন্টারভিউ নেওয়া হয়তো 12 জন আসতো এন্টারপ্রেনার, তাদেরকে বলতো যে এই বিজনেস গোলস অ্যাচিভ করো, তারপর হয়। কিংবা শার্ক ট্যাঙ্কি আমরা অনেকে দেখি, ইটস লাইক ইন্টারভিউ বাট ফর ইনভেস্টার্স। সো বাংলাদেশে যদি এরকম জবের ইন্টারভিউ রেকর্ড করে আপলোড দেওয়া হইতো, রিয়েল লাইফ জব ইন্টারভিউস রেকর্ড করে যদি আপলোড দেওয়া হইতো, আই থিঙ্ক মেনি পিপল উইল বেনিফিট ফ্রম ইট and it would be a successful show, I believe, because যদি বিসিএস এ যে অ্যাকচুয়াল ইন্টারভিউ গুলো হয়, ওরা যদি কোনো সরকারি চ্যানেল যদি এটা রেকর্ড করে আপলোড দেয়, আমার মনে হয় প্রতি বছর হাজার হাজার মানুষ দেখবে যে বিসিএস ইন্টারভিউ ক্র্যাক করতে কি করতে হয়। কিংবা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিইউপি তে হয়, আইবিএ তে হয়, আমি জানি না অন্য কোন কোন জায়গায় আর ইন্টারভিউ হয়। সো এই ইন্টারভিউ গুলা কিংবা ফ্রেশ গ্রাজুয়েটসদের ইন্টারভিউ, যে চাকরি ক্ষেত্রে বিভিন্ন পজিশন ইন্টারভিউ গুলো কিভাবে হয়, এন্ড ইন্টারভিউ হইলে যদি ভালো হয়, অফারিং দেম এ জব এট দ্য ভেরি প্লেস, বিকজ দিস আর রিয়েল ইন্টারভিউস। তাহলে আই গেস দিস উইল বি এ শো যেটা অনেক মানুষকে হেল্প করবে, বিকজ অনেকে জানে না যে ইন্টারভিউতে কি করতে হয়, আর সেকেন্ড এটার মাধ্যমে আমরা সেট করতে পারবো যে হাউ ইউ শুড প্রিপেয়ার ইয়োরসেলফ ফর ইন্টারভিউ। আদারওয়াইজ এইচআর এর জন্য প্রতি বছর এটা কয়েক হাজার হাজার ঘন্টার কাজ জাস্ট টু গেট ক্যান্ডিডেট সর্টেড আউট। সো আগে থেকে যদি ক্যান্ডিডেট গ্রুমড আপ হয়ে আসে, they are prepared for the interview, I guess সবার জন্যই পুরো জিনিসটা ইজিয়ার হবে। সো মাই আইডিয়া ইজ অ্যাকচুয়াল ইন্টারভিউস এর একটা শো বের করা, এন্ড আই গেস বিডি জবস এই কাজটা করতে পারবে সুন্দর মতো, or some other company as well. Not a bad idea. I think for the mock interviews are a thing, right? Yeah. But real interviews এর recording টা একটু confidentiality ব্যাপার থাকতে পারে, because the company might face some backlash, অথবা the interviewee might have to give consent. So ওই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, ওই জিনিসগুলো হ্যান্ডেল করে যে হ্যাঁ দোনো পার্টি আসলে কনসেন্ট করতেছে। What does the company have to gain by doing this? It's a show. আচ্ছা, it's a মানে মনে করো এইচআর করতেছে কোম্পানি, প্রতি বছর থাকে না যে কোম্পানি জিডি প্রোগ্রাম করতেছে, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি ক্যাম্পেইন করতেছে, ওইটার জন্য যে পুরো একটা কোয়ার্টারের জন্য যে 10 লাখ টাকা বাজেট থাকে, ওই 10 লাখ টাকা বাজেট দিয়ে তুমি যে এরকম ইন্টারভিউ শো করলে ইউর সেট ফর দ্য নেক্সট ইয়ার্স অ্যাট লিস্ট। কিংবা মনে করো নর্থ সাউথ করতেছে, নর্থ সাউথে মানে আমি জানি নর্থ সাউথ থেকে ইন্টারভিউ হয় না কিনা, অ্যাডমিশন আই ডোন্ট নো, সরি অ্যাবাউট দ্যাট, মানে বাট কোন ইউনিভার্সিটি যে জিনিসটা করে, মেনি স্টুডেন্টস উইল লাইন আপ ফর দ্যাট। এই আইডিয়াটা কোত্থেকে আসছে? রিসেন্টলি দেখলাম বিইউপি অ্যাডমিশন হয়েছে, বিইউপি অ্যাডমিশনের পর রিটেন হওয়ার পর ভাইভা হয়েছে। সো ভাইভাতে দেয়ার কিছু টাকা চার্জ করে মক ইন্টারভিউ নিচ্ছে। সো ইফ পিপল আর পেইং ফর দ্য মক ইন্টারভিউ, যেরকম মেন্টরসেও হয়, মেন্টরসেও তো তুমি ভাইভা দিতে যেতে পারো, ইউ ক্যান পে ফর ইট। সো এরকম যদি কোনো একটা শো হইতো, আই থিঙ্ক মেনি পিপল উইল সাবস্ক্রাইব ফর ইট। আমার কাছে আই ক্যান কমপ্লিটলি সি দ্য শো সাকসিডিং। আমার ইস্যু হচ্ছে যেটা ফাহাদ পয়েন্ট আউট করলো, যে অ্যাজ আ কোম্পানি আমার কাছে এখনো মনে হয় যে আমার যে ইন্টারভিউ প্রসেস, ইটস ওয়ান অফ দ্য মোস্ট, বলা যায় যে খুব হিডেন থাকে। বেসিক্যালি এভরি কোম্পানিরই ইন্টারভিউ প্রসেস, হাউ দে হায়ার ট্যালেন্ট, জেনারেলি সবসময় অতটা এক্সপোজ করে না। সো ওখানে যে ট্রান্সপারেন্সিটা আনা, ওইটা আনতে রাজি হবে নাকি? বিকজ ইট বেসিক্যালি পুটস দ্য কোম্পানির পুরো প্রসেস আউট দেয়ার। যদি এতদিনে তারা রেফারেন্সে চলতেছে, ওইটা এখন কোম্পানিতে হয়তো বা ওইভাবে দেখাতে পারবে না। অনেক ক্রিটিসিজম আসবে যে এক্স ক্যান্ডিডেট কেন চান্স পাইলো, ওয়াই ক্যান্ডিডেট কেন পাইলো না। হ্যাঁ, এটা কারণ ওয়াই ক্যান্ডিডেট কি দেখতে বেশি ভালো? হ্যাঁ, কারণ ওয়াই ক্যান্ডিডেট কি ধনী ব্যাকগ্রাউন্ড থেকে আসছে? এরকম লেভেলের ওপেন ক্রিটিসিজম ফেস করতে কোম্পানিরা বোর্ডে আসবে নাকি, এটা নিয়ে আমার কনসার্ন। যদি শোটা হয়, আই হ্যাভ নো ডাউট দ্যাট দ্য শো উইল সাকসিড, কিন্তু এটা পারমিশনটা পাবে নাকি, এটা হচ্ছে আমার পারমিশনটা। এই যে এখানে যে ইউপিএসসি ইন্ডিয়াতে যেটা হয়, তারা যেটা কাজটা করে, তারা জাস্ট ওই ইন্টারভিউগুলো আপলোড করে যেগুলোতে ক্যান্ডিডেট গট সিলেক্টেড, যারা ফেল করছে তাদেরটা আপলোড করে না। সো যাদের ইন্টারভিউ তুই দেখতেছিস, দে গট
চান্স, এটা হচ্ছে একটা জিনিস। আর কোনো কোম্পানি করলে ইটস ডিফিকাল্ট, মনে কর বিকাশ করতেছে, নগদ করতেছে, তারা তাদের কোম্পানি পলিসি হয়তো বাইরে যাবে না, বাট কোম্পানিজ লাইক মনে কর যারা হায়ার করে হেড হান্টিং কর্পোরেশনস, লাইক মনে কর বিডি জবস, এই জন্য মেনশন করছি, বিডি জবস যদি এরকম করে অ্যাকচুয়ালি ইন্টারভিউস কোন একটা চাকরির জন্য, এটা করতে পারে বিকজ বিডি জব তো এমন হচ্ছে খালি ওদের কোম্পানির জন্য হায়ার করতেছে, ওরা সব কোম্পানির জন্য হায়ারিং প্রসেসটা স্মুথ করে দিচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান প্লেস যেখানে বিডি জবস খেলতে পারে। আরেকটা হচ্ছে এখান থেকে রেভিনিউর আরেকটা সোর্স হচ্ছে, এটা হচ্ছে ইন্টারভিউ, আর ইন্টারভিউর পর বিডি জবস ইজ সেলিং এ হাউ টু এইস ইউর ইন্টারভিউ কোর্স, দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট ক্যান অ্যাড অন ইট। বাট এটাই আই থিঙ্ক আই উড উইল, মানে আমি রিসেন্টলি আরেকটা দেখছি বিসিএস ভাইবার মক ইন্টারভিউ বাংলাদেশে কোন জায়গায় একটা চ্যানেল করতেছে, সো ওইখান থেকে পুরো জিনিসটা মনে হচ্ছে, যেটা থাকলে জোস হইতো। আইবের ইন্টারভিউ তোদের কেমন হয়েছে? আমার মেমোরি যদি রিফ্রেশ করতে হয়, সামনে কিন্তু আইবের এই ইন্টারভিউ রিটেন এক্সাম, তারপর কিন্তু ইন্টারভিউ আচ্ছা। শুরু হচ্ছে, সো নাও ইজ দ্য টাইম টু মেক ইউর ভিডিও। আমার মেন্টরস এর মক ইন্টারভিউ তো ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে জাস্ট বড় ভাই আপুরা র‍্যাক দিতেছে, তো ওটা ওরকম it wasn't খুব একটা এডুকেশনাল যদি বলি, বাট আই হ্যাড আ গুড টাইম রিগার্ডলেস। আর ইয়েতে যে আইবি এর যে ইন্টারভিউটা, ওইটাতে খুব বেসিক কয়েকটা কোয়েশ্চেনস ছিল। একটা হচ্ছে এতদিন সায়েন্স পড়ছো, কেন বিবিএ পড়তে চাও, এটা হচ্ছে দ্য ভেরি ভেরি কমন আইবিএ কোয়েশ্চেন। তারপর হচ্ছে তোমার লাইফে গোলস কি, তারপর এরকম 2-3টা প্রশ্ন করে ছেড়ে দিছে। আর মানে আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট গোয়িং ইন, কারণ রিটেনে মানে ভালো অতক্ষণ আমার রিটেনের চলে আসছে, স্কোরস চলে আসছে বা এরকম কিছু, বা মানে আর কি পজিশন, যে রিটেনে আমার পজিশন কত, সো ঠিক খেয়াল নাই। বাট মানে পজিশন তো জানা যায় না, তখন কি জানা যায়, খেয়াল নাই, বাট জানা যায় না তখনও জানা যায় না, বাট আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট গোয়িং ইন, কারণ ওই 2-3টা প্রশ্নই তো করবে, কি আর হবে। আর এই আর কি, এই যে সিমিলারলি যে সায়েন্সে পড়ছো, এখন কেন বিজনেসে আসবা, হ্যান ত্যান। ও তাহলে আমরা তিনজনই সেম কোশ্চেন পাইছি, ওয়াও, ডিফারেন্ট ব্যাচেস। এটা করেই আসলে এটা করেই। আর ফাদ আর কি কোশ্চেন আস্ক করছে? আই থিঙ্ক ভাই এটাই ছিল মোর অর লেস, এর বাইরে মানে খুব মেমোরেবল কিছু ছিল না আসলে। I don't see people paying 500 টাকা for this mock interviews anymore, man. এইটাই যদি কোশ্চেন থাকে, এটা তো জানবে না আসলে। I think মানে my suspicion, I don't know if this is true, I think অনেকটুকু রিটেন টেস্টের র্যাঙ্কিং ধরে হয়তো বা আগায়, unless you really mess up on the interview. I think রিটেনে একটু আগায় থাকলে you more or less get in. IB এর ক্ষেত্রে I think মানে ইন্টারভিউ is like a last filter. হ্যাঁ, সব ঠিক আছে তো ঠিক আছে, ওকে। আমার ওরকম মনে হয়েছে আইবিএ তে, এবং I personally felt যে আমার রিটেন এক্সাম মানে সেই হয়েছে, I was very confident going in, এবং ওই মক টেস্ট যদি 20টা দেই মেন্টরস বা এরকম কোনো একটা জায়গায়, আইডিয়া হয়ে যায় যে আমার পুরো ন্যাশনাল ট্যালেন্ট বলে কোথায় পজিশন আসবে। 20টাতেই যদি টপ 50 তে থাকি ধরেন, খুব একটা তো ভ্যারিয়েন্স আসার কথা না। I was pretty confident going in, এবং আমার কাছে মনে হচ্ছে ইন্টারভিউ রিটেনটা ধরেই দেয়। ইন্টারভিউর জন্য মানুষ টাকা কোথায় দেয়, মানে অ্যাটলিস্ট বিদেশে যা দেখতেছি, ওটা হচ্ছে কোম্পানিজ which have very competitive interviews, যেমন হচ্ছে গুগল বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কোডিং ইন্টারভিউ দেয়, সো ওটা ভেরি কম্পিটিটিভ হয়, 5-6 রাউন্ড জুড়ে হয়। সেম ফর কনসাল্টিং, ম্যাকিনজি, বেইন, বিসিজি এসব ঢুকার জন্য কেস স্টাডিজ দেয়, অন দ্য স্পট কেস স্টাডি সলভ করতে হয়, 4-5 রাউন্ডের হয়। আমি যে আইবিএম এ যখন জব পাইছি একই ছিল, 5 রাউন্ড ইন্টারভিউস ছিল, কেস কোয়ান্টিটেটিভ কেস সলভিং, তারপর হচ্ছে ডেটা সেট অন দ্য স্পট ভেঙে ইনসাইটস দেওয়া। সো ওইগুলা খুবই কম্পিটিটিভ, এবং ওগুলার পেছনে থিওরিটিক্যাল নলেজ লাগে, হালকা পাতলা টেকনিক্যাল প্র্যাকটিস লাগে, গুছায় কথা বলার ক্যাপাসিটি লাগে, এবং ওইটা বারবার প্র্যাকটিস করেই হয়, রিগোরাসলি প্র্যাকটিস করে হয়। তো এই জন্য ওই মক ইন্টারভিউস গুলা খুব ভ্যালুয়েবল, এন্ড ওইটার জন্য মানুষ টাকা পে করে। বাট মানে আর কি অনেক সময় একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন যেখানে 150 জন রিটেনে টিকছে, 120 জন হয়তো বা কে নিবে ইন্টারভিউ এর শেষে, ওখানে চান্সেস আর মানে খুবই বড় স্ক্রু আপ না করলে চান্স হয়ে যাবে যদি রিটেনে পজিশন ভালো থাকে। সেটা হচ্ছে আমার সেন্টিমেন্ট ছিল। wholeheartedly agree on that part, যে রিটেনে আগে সামনে আগে থাকলে বাকিটা জাস্ট চেক করে আর কি। সো আমাদের অনেক কিছু আজকে আলাপ আলোচনা করছে। লাস্ট টপিক উড বি গেটিং ব্যাক অন ট্র্যাক। আমরা অনেক সময় কাজ করতে করতে উই ফিল লাইক যে আমরা প্রগ্রেস করতেছি, একটা প্ল্যাটো হিট করি আর কি। সো তোমরা যখন ওই প্ল্যাটোটা হিট করো, হাউ ডু ইউ গেট আউট অফ দ্যাট ডিচ? কিংবা তোমরা তো আই গেস এট দিস পয়েন্ট আমরা মানে সবাই জানি যে এট সাম পয়েন্ট যতই প্রোডাক্ট থাকি না কেন, ইটস এ সাইকেল, কোনো না কোনো সময় ডিপে যাবই। সো হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? হোয়াট ডু ইউ ডু টু গেট ব্যাক অন ট্র্যাক? I'll take this because I suggested the question specifically because I was going through, or I probably am still going through an unproductive rut, বা একটু ফিলিং যে হ্যাঁ স্টাক হয়ে আছি বা ভালো লাগছে না, এরকম একটা মানে ফেজে থাকি সবাই, বাট আমি ওই ফেজটা দিয়ে রিসেন্টলি যাচ্ছিলাম, and I was journaling my
way through it, right? মানে আমার একটা স্পেসিফিক প্রসেস হয়ে গেছিল, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই পুট ইট টু পেন এন্ড পেপার, যে আসলে কি করি, এন্ড একটু এক্সপার্টলি মানে এক্সপার্টলি বলবো না, আর একটু লেস ইনকম্পিটেন্ট ভাবে আই ওয়েন্ট থ্রু দিস সাইকেল, রাইট? So there are 3 or 4 things. প্রথমে there's the environment. হ্যাঁ, আমরা সবাই দৈনন্দিন এনভায়রনমেন্টের কারণে একটা সার্টেন পর্যায়ে যাই। হ্যাঁ, সেটা either it's making us thrive or it's making us feel stuck and unproductive, right? Even if something শুরু হয়েছিল আমাকে এনার্জি দিয়ে বা থ্রাইভ করতে হেল্প করে, একটা পর্যায়ে গিয়ে হয়তোবা এটা প্যাটার্ন ইন্টারাপ্ট করা অত্যন্ত জরুরি, বিকজ এটা হয়তো আমাকে ইনফ্লুয়েন্স করছে টু ফিল আনপ্রোডাক্টিভ, রাইট? এটা কালচারাল সোশ্যাল ইনফ্লুয়েন্স, বা মানে এমনিতেই আমার আশেপাশে সবকিছু আসলে আর জমতেছে না, এই কারণে হয়তো বা আই এম ফিলিং ইনার রাট or unproductive, right? So ওইটাকে প্যাটার্ন ইন্টারাপ্ট বা ওইটাকে একটু চেঞ্জ করা আই থিঙ্ক ইজ আ ভেরি গুড হ্যাক টু গেট ব্যাক ইনটু গিয়ার, রাইট? সো দ্যাটস ওয়ান। সো এটার কারণে হয়তো বা একটা কুইক 2 দিনের 3 দিনের ট্রিপ নেওয়া যায়, অথবা 2 দিন 3 দিন একদম ডিফারেন্টলি নিজের লাইফটাকে লিড করা হয়তো বা পসিবল, রাইট? ফর এক্সাম্পল, আমি গত 2 সপ্তাহে হয়তোবা এই পডকাস্টে অনেকটুকু বোঝা গেছে আই ওয়াজ হ্যাভিং আ লট অফ অ্যাংজাইটি অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড এআই, এন্ড মানে এটার ফিউচার কি হবে আমাদের ইন্ডাস্ট্রিতে। এন্ড উই অলসো হ্যাড সাম, টু বি ভেরি ক্যান্ডিড, উই হ্যাড সাম ভেরি প্রোডাক্টিভ ডিসকাশন অ্যাবাউট দেশে থাকা বিদেশে থাকা, এন্ড আই গেভ মাই ওপিনিয়ন্স অ্যাবাউট ইট, বাট দেন অনেকজন আমাদের এপিসোডগুলো আসলে শুনে এন্ড দে রিচ আউট টু মি এন্ড দে হ্যাড সাম গুড কাউন্টার পয়েন্টস এক্সেট্রা এক্সেট্রা, মোস্ট অফ হুইচ আই থিঙ্ক আমরা অ্যাড্রেস করেছি অলরেডি শোতে, সো I won't repeat them. I think Siam and Sadman bhai we already discussed it. But এই সবকিছু নিয়ে, AI নিয়ে, দেশ বিদেশ নিয়ে, সবকিছু নিয়ে চিন্তা করে I kind of found myself in a analysis paralysis kind of place, right? যে হ্যাঁ, এত কিছু নিয়ে চিন্তা করতেছি, বাট আসলে করবোটা কি? So I did 2 things. One, I changed my environment. I took a very short trip and মানে চিন্তা করছি যে হ্যাঁ ঠিক আছে, how if I did everything differently for 48 hours, এটাকে টিম ফেরিসের একটা কমন ইয়ে, যে what if I did the opposite for 48 hours? Like what would that look like, right? So literally প্রত্যেকটা জিনিস আমি উল্টা করছি ফর সাম পিরিয়ড অফ টাইম, নট 48 বাট আরেকটু বেশি। আরেকটা জিনিস সেটা করছি আমি ইন্টেনশনালি, ফর এক্সাম্পল, ইনস্টেড অফ হ্যাভিং জাস্ট অ্যাংজাইটি, আই ফোর্সড মাইসেলফ টু গেট মাই হ্যান্ডস ডার্টি, রাইট? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গত 1 সপ্তাহে আই হ্যাভ জাস্ট বিন creating different projects, right? I created a chatbot, I created and a few other things, কয়েকটা different project, হয়তো একটা রিলিজও করব। একটা ফর এক্সাম্পল, just you feed it data about Bangladeshi laws, বাংলাদেশে যত ল আছে, অথবা সবগুলা না, কনজিউমার রাইটস নিয়ে ফোকাস করছি, বিকজ ও টোটাল ল আসলে অনেক বেশি হয়ে যায় ডেটা সাইজ, বাট কনজিউমার লর সব ডেটা আমি ফিড করছি, এন্ড ইফ ইউ টক টু দ্য চ্যাটবট ইট ক্যান গিভ ইউ স্পেসিফিক অ্যান্সার, যে আচ্ছা ওই ডিজিটাল সিকিউরিটি মানে কনজিউমার রাইটস না এটা, বাট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের হোয়াট আর দ্য 5 মেইন পয়েন্ট, বা কনজিউমার রাইটস প্রোটেকশনের হোয়াট আর দ্য 5 কি পয়েন্ট, রাইট? সো এটা করে আমি আর একটু এআইটাকে বুঝতে পেরেছি, এবং আমার যে অ্যামরফাস ফিয়ার্স ছিল যে এআই এসে সাডেনলি সবকিছুকে বদলাই দিবে, এটাকে আরেকটু গ্রাউন্ড করতে পারছি, যে কনক্লুশন ইজ স্টিল সেম, যে এআই এসে সবাইকে মেরে ফেলবে, বাট আরেকটু বুঝতে পারতেছি কিভাবে করবে। 2 থিংস, এনভায়রনমেন্ট চেঞ্জ করা, গেটিং ফ্রম অ্যানালিসিস প্যারালিসিস টু আ বিট অফ অ্যাকশন, আই গেস একটু হেল্প করে টু চেঞ্জ ইয়োর ফ্রেম, যে আমি কি আদৌ নিজের লাইফের ইন কন্ট্রোল, এম আই দ্য মাস্টার অফ মাই ওন শিপ, নাকি আমাকে কোথাও নিয়ে যাচ্ছে স্রোতের কারণে আমি কোথাও একটা চলে যাচ্ছি, রাইট? The other 2 very important things that I found is physical activity. So I got into new physical sports. So boxing শুরু করছি, I've been running again. So ওইটা করছি, ভাল লাগছে। Lastly, I think I hate whining. আমার ভাল লাগে না, অলদো আমি পডকাস্টে অনেক কথা বলি, মনে হইতে পারে যে আমার ওয়াইন করতে ভাল লাগে, আমার আসলে আই হেট ওয়াইনিং এন্ড আই ফিল ভেরি মানে উইয়ার্ড টু ডু ইট, বাট দিস টাইম আমার ভাল লাগছে টু অ্যাকচুয়ালি টক টু সাম পিয়ার্স, যে আচ্ছা আমার আসলে এই জিনিসগুলো নিয়ে চিন্তা হচ্ছে, ভাবতেছি কি করব। নান অফ দেম গেভ মি দ্য অ্যান্সার্স যে তোমার এটাই করা উচিত, দিস আর দ্য 5 স্টেপস ইউ শুড টেক ফর দ্য নেক্সট 5 days, ওরকম কোনো ফর্মুলা আমাকে দিয়ে দেয় না, কিন্তু আমার তাও নিজের এই চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে কাউকে প্রেজেন্ট করাতে একটু হালকা লাগছে, এবং আই লাইক দ্য अगेन ওই যে অ্যামরফাস ওয়ার্ডটা আমি বারবার ইউজ করি, ইট মাইট বি কনফিউজিং, মানে শেপলেস, মানে বুঝতে পারতেছি না যে কোন জিনিসটা নিয়ে ভয় লাগতেছে, কিন্তু একটা মনের মধ্যে ভয় আছে, সেখান থেকে একটা কনক্রিটলি আইডেন্টিফাই করা, স্পেসিফাই করা যে আমার আসলে কোন জিনিসটা নিয়ে আনইজি লাগছে বা আনকমফোর্টেবল লাগছে, সেই প্রসেসটা অত্যন্ত হেল্পফুল, বিকজ দ্যাট অ্যালাউস ইউ টু অ্যাটাক দ্য প্রবলেম হেড অন। সো তারপরে again lots of journaling, lots of trying to take action, and I think I'm still in it, মানে আমি এখনো trying to overcome this unproductive state, but just thought of sharing in case it's helpful for other people. Definitely. Siam,
তুই কি করিস? আমার জন্য একটা জিনিস যেটা চিরকাল হেল্পফুল হয়েছে এবং there is science to back this up is exercise, right? এবং the idea is যে আমাদের যখন মাসল কন্ট্রাক্ট হয়, সায়েন্সে প্রচুর পেপারও পাবলিশ হয়েছে 10-12 বছর আগে এটা নিয়ে, এখন ইটস কমন নলেজ যে আমাদের যখন মাসল কন্ট্রাক্ট হয়, যে মলিকিউলস গুলা রিলিজ করে, হরমোন বলতে পারেন, আই ফরগট দ্য এক্সাক্ট নেম, ওটাকে হোপ মলিকিউলস বলে। হোপ মলিকিউলস এর আইডিয়াটা হচ্ছে যে আমরা যখন ওয়ার্কআউট করি এমন সব হরমোনস হয় যেটা আমাদের ডিপ্রেশন ফাইট করতে সাহায্য করে, যেটা আমাদের স্ট্রেস কমায় দেয়, যেটা আমাদেরকে হোপ দেয় অ্যাবাউট লাইফ, অপটিমিজম দেয়, রাইট? এবং এটা করার জন্য জাস্ট মাসল কন্ট্রাক্ট করাটাই যথেষ্ট। ইট মিনস 20 মিনিট হেঁটে আসা কোথাও থেকে, বা হেঁটে গিয়ে বা জগিং করে আসা, বা হেঁটে কোথাও গিয়ে এক্সারসাইজ করা। দ্যাটস অলওয়েজ মাই গো টু ইফ আই এম ভেরি স্ট্রেসড বা ভেরি অ্যানশিয়াস, দ্যাটস অলওয়েজ মাই গো টু। এবং টেম্পোরারি একটা খুব ভালো একটা মেডিসিন দেয়, যে পুরো বডি ঠান্ডা হয়ে যায়, যে আচ্ছা সব ঠিক আছে। হ্যাঁ, এরপরে কনটেক্সট ডিপেন্ডেন্ট আই গেস অ্যাকশন নেওয়া যায়। এই ক্ষেত্রে ধরো এআই এর অ্যাডভেন্টের সাথে সাথে অবভিয়াসলি কোয়েশ্চেন্স আসবে, তাহলে আমি আমার স্কিল সেট কে কি করব যাতে 10 বছর পর আমি অ্যাডভান্টেজে থাকি। ওটার জন্য প্রবাবলি ফাহাদ যেটা করছে যে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিস কি, এআই নিয়ে কিছু বানানোর চেষ্টা করা। আমি এখনো চেষ্টা করি নাই বা ইচ্ছা আছে যে জাস্ট নিজের একটা হবির প্রজেক্ট বুঝার জন্য এআই, হোয়াট এআই ইজ কেপেবল অফ। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, নিজের স্কিল সেট কিভাবে ডেভেলপ করা লাগে ওটার প্রতি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা খুব কনটেক্সট স্পেসিফিক। বাট যদি কনটেক্সট না থাকে, জেনারেল এরকম সিচুয়েশন বা স্লাম্প নিয়ে ফাইট করার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখা ইম্পর্টেন্ট। ইট হেল্পস আস স্টে গ্রাউন্ডেড। আমরা অনেকে লেগেসি বানাতে চাচ্ছি, অনেকে ইউনিকর্ন বানাবো, এই করব সেই করব, কিন্তু দিন শেষে আমরা সবাই ইররেলেভেন্ট। 30 বছর পর কেউ মনে রাখবে না। 99.99% প্রবাবিলিটি যে হোয়াট এভার স্টার্ট আপ ইউ ডু, 100 বছর পর এটা কেউ মনে রাখবে না। থিঙ্ক অ্যাবাউট ইট, 100 বছর আইবিএম ডমিনেট করার পর এখনই আইবিএম কে অনেকে চিনে না, রাইট? ফ্রম 1900 টু 2000, 100 বছর ডমিনেট করার পরে এখনই 10 বছরে ইররেলেভেন্ট হয়ে গেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। সো হোয়াট এভার ইউ ডু, চান্সেস আর 15 বছর পর হয়তোবা স্টিভ জবস কে কেউ মনে রাখে। সো ওয়ার্ল্ড এর কাছে হয়তোবা ইররেলেভেন্টই হয়ে যাব। সো ফোকাস অন হোয়াট ম্যাটার্স, রাইট? যে জিনিসটা আমাদেরকে ফুলফিলমেন্ট এনে দেয়, এটা খুব ইম্প্যাক্টফুল হওয়া লাগবে না। আমার প্যারেন্টস এর সাথে হয়তো বা টাইম কাটানো, বা ফ্রেন্ডদের সাথে টাইম কাটানো, এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে which matters to them. So let's stay grounded for a bit. ওগুলাতেও আমরা ফোকাস করতে পারবো। সব সময় লেগেসি বানানো লাগবে না, সব সময় খুব প্রোডাক্টিভ স্টার্টআপ প্রোডাক্ট বানাবো, দুনিয়া বদলাই দিব, এসব করা লাগবে না। We are all irrelevant, we are all gonna die at the end of the day, right? Focus on what matters. So এই গ্রাউন্ডিং প্রিন্সিপালটা, আরেকটা প্রিন্সিপাল, আমরা খুব মানুষ হিসাবে প্যারা খাই যদি আমাদের কন্ট্রোলের বাইরে কিছু চলে যায়। বাট নাসিম তালেবের যে ব্ল্যাক সোয়ানের আইডিয়াটা, যে আমরা খুব ওভার এস্টিমেট করি আমাদের কন্ট্রোলে কি আছে, অনেক কিছুই খুব ছোটখাটো কয়েকটা ইভেন্ট আছে, ব্ল্যাক সোয়ান ইভেন্ট, যেটা একেবারে আমরা প্রেডিক্ট করতে পারবো না, ওইটা আমাদের জীবন বদলাই দিবে। কিন্তু আমরা এমন ভাবে ভাব দেখাই যে আমাদের সবকিছু কন্ট্রোলের ভেতরে আছে। অফকোর্স এই থিওরির ক্রিটিসিজম আছে, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, শিহাব হয়তো বা কল্পনাও করে নাই যে ও হার্ভার্ডে চান্স পাবে, কিন্তু এই একটা ইভেন্ট তার নেক্সট 5-10 বছর বদলাই দিবে। সেম ফর মি। হয়তোবা ফাহাদ নেভার রিয়েলি স প্ল্যান্ড আউট, পাঠাও যেভাবে কাজ করছে এইভাবেই যে এটা এইভাবে সাকসেসফুল হবে, হয়তোবা সেটা কল্পনাই করে নাই, বাট হয়েছে এবং তার 10 বছর বদলাই দিচ্ছে। কালকে আপনার আই ডোন্ট নো, একটা ক্লোজ মানুষ সিক হয়ে যেতে পারে, যেটার জন্য আপনার নেক্সট 10 বছর বদলাই দিতে পারে। পয়েন্ট ইজ আনপ্রেডিক্টেবল ইভেন্ট, এবং ওগুলার ইম্প্যাক্ট অন আওয়ার লাইভস অনেক হিউজ, এবং আমরা অনেক সময় খুব প্যারা খাই যে কেন এটা সবকিছু আমাদের কন্ট্রোল নাই, বাট দ্যাটস দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড, সবকিছুই কন্ট্রোলে থাকবে না। সো অফেন টাইমস ইটস লেস অ্যাবাউট আমরা এক্সটার্নাল ফ্যাক্টরকে কিভাবে কন্ট্রোল করবো, ইটস মোর অ্যাবাউট আমরা ইন্টারনালি কিভাবে ফিল করি এটা নিয়ে। এবং এটা নিয়ে একটু গ্রাউন্ডেড থাকাও ভালো, যে আরে দিন শেষে তো সব ঠিকই হয়ে যাবে, আমরা ইররেলেভেন্টই হয়ে যাবো, বা সো লেটস ফোকাস অন হোয়াট ম্যাটার্স। সো ফিউ থটস আর কি, এগুলা অফকোর্স সলিউশনস না, এগুলো হচ্ছে সাম ফিউ থটস যেটা কনস্ট্যান্টলি বারবার আমার মাথায় আসে when I'm dealing with productivity slumps or dealing with anxiety. Those were great points. I'm just because I think oftentimes তোকে এবং সাদমান ভাইকে আমরা অনেক সময় দেখে আমরা মনে করতে পারি যে you guys are basically superheroes, যারা সারাক্ষণ you wake up, you kick butt and then you move on. But তুই কি আসলে overwhelmed হইস, and if so, or unproductive feel করিস
if so, like what does that look like? এটা কি সাইক্লিক, মানে এটা হচ্ছে নাকি এটা কোনো স্পেসিফিক একটা লেটস সে বাধা আসলো সেই ক্ষেত্রে ডিমোটিভেশনের কারণে ইউ ফিল লাইক হ্যাঁ ধুর ভালো লাগতেছে না? হোয়াট ইজ দ্যাট ক্যাটালিস্ট অর মানে দ্যাট পয়েন্ট এট হুইচ ইউ ফিল আ বিট স্টাক অর আনপ্রোডাক্টিভ? আচ্ছা, আমার ভেরি শর্ট অ্যান্সার ইয়েস। সাদমান ভাই আপনি কোয়েশ্চেনটা নেন, এন্ড ওটার পর টাইম থাকলে আমি আমার লং অ্যান্সারটা দিচ্ছি। Man, this is such a nice group therapy session. Actually, it's very convenient. Men will do anything, but not go to therapy. আমার ক্ষেত্রে এই যে সিয়াম যেটা বললো কিংবা ফাদু যেটা করছে বক্সিং, ম্যান, এইটা অ্যাকচুয়াল সলিউশন আমার কাছে মনে হয় এইটাই। এটা সব থেকে কনভিনিয়েন্ট হাইয়েস্ট ROI সলিউশন, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এমনকি আমার ওই যে ব্যাকগ্রাউন্ডে ডাম্বলস এন্ড স্টাফ আছে, আই এম লাইক গেটিং অ্যাক্টিভ, লাইক ডাম্বলস উঠাচ্ছি এন্ড স্টাফ। এমনকি আজকেও সাম পিপল সি ইট অ্যাজ এ চোর যে আজকে কাজ করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, বাট ইটস এক্সাইটিং। লাইক আজকে আমি কি নিয়ে এক্সাইটেড জানিস? সেটা হচ্ছে যে আমি দেখতেছি যে কয়েকদিন ধরে ওয়ার্কআউট করতেছি, সবকিছুতে আই ক্যান ফিল দ্য সোরনেস, বাট আমার বাইসেপস আমি সোরনেসটা পাচ্ছি না। এন্ড আমি ইমিডিয়েটলি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে ওয়ার্কআউট করে অনেক, যে দোস্ত আমি তো সবই লিফট করতেছি বাট বাইসেপসে হচ্ছে না। এন্ড হি সাজেস্টেড তুই হেভি ওয়েট না নিয়ে কম ওয়েট বাট বেশি রেপস চালা, ইট ওয়ার্কস। সো দিজ আর স্মল টুইক্স যেগুলো অনেক বেশি ইম্প্যাক্ট করে। এন্ড আফটার ইউ ওয়ার্কআউট কিংবা হাঁটাহাঁটি করার পর 15 মিনিট 20 মিনিট পর ইউ জাস্ট ফিল ফ্রেশ, ইউ আর মাচ মোর অপটিমিস্টিক। ইউ জাস্ট উইশ ইন্টারভিউ বোর্ডে বসার আগে ইন্টারভিউ যারা নিবে তার একটু ওয়ার্কআউট করে আসে তো ইন্টারভিউটা নিবে, চান্সেস উইল লাইক টু গো আপ। সো এটা একটা বিগেস্ট হ্যাক। আরেকটা জিনিস হচ্ছে যে নাও উই অল রিয়েলাইজ যে সবার লাইফে প্যারা আছে। একটা মানুষকে বাইরে থেকে যতই পারফেক্ট মনে হোক না কেন, সবার লাইফে প্যারা আছে। লাইক কিছুদিন আগে I was absolutely baffled because I had my first panic attack. I had no idea যে প্যানিক অ্যাটাক কেন হইতেছে। আমি লাইক যে হ্যাঁ আমার তো ঘুম ঠিক হয়েছে, আমি হ্যাপি, অল গুড, প্যানিক অ্যাটাক কেন হবে? পরে আই রিয়েলাইজ যে আমার কিছু ব্যাকগ্রাউন্ড স্ট্রেস কাজ করছিল, কিছু ডিসিশন যেগুলো পেন্ডিং ছিল উইচ অ্যাকিউমুলেটেড, পরে আসে আমার ক্র্যাশ করছে। ফরচুনেটলি আই হ্যাড অ্যাক্সেস টু সাইকোলজিস্ট এন্ড সাইকিয়াট্রিস্ট, তাই আমি ইমিডিয়েটলি তারা বলছে এই কারণে হচ্ছে, চিল, প্যারা নাই, ইট গট ফিক্সড। বাট ইভেন ইফ ইউর লিভিং এ হেলদি লাইফস্টাইল, ওয়ার্কআউট করতেছিস, ইউর হ্যাপি, হ্যাভিং এ গুড স্লিপ, ইউ ক্যান ফল ইন টু দোজ ট্র্যাপস আর কি, ইট ক্যান জাস্ট হ্যাপেন। সো এটাই আমি বলতে চাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে আমার মেন্টাল হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে, ফাহাদ যেটা বললো কিংবা সিয়াম যেটা বললি, টু টক টু পিপল। আমার ক্ষেত্রে যেরকম আই এম কারেন্টলি ডুইং 3 পডকাস্ট, একটা হচ্ছে ট্রাইনাল পডকাস্ট, একটা হচ্ছে প্রোটোটাইপ পডকাস্ট, একটা হচ্ছে দ্য ব্ল্যাঙ্ক পেজ পডকাস্ট। এমনি ফ্রেন্ডদের সাথে সবসময় কথাবার্তা বলি, বিকজ টকিং টু পিপল ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর মি। বাসায় থাকলে আমি মায়ের সাথে কথা বলতেছি, অ্যান্ড এই জিনিসটা আমি তখন বুঝছি যখন ট্রাইনাল পডকাস্ট যখন ফার্স্ট বছর করার পর বন্ধ হয়ে গেছিল, এইটা যে কি পরিমাণে মেন্টালি ইম্প্যাক্ট করছে তখন আমি বুঝছি। বিকজ গ্রাজুয়েশনের পর কিন্তু ফ্রেন্ড একটু দূরে চলে যায়, রাইট? সবার ডিফারেন্ট চাকরি থাকে, ইউ ডোন্ট গেট টু মিট দেম ভেরি অফেন। সো তখন প্যারাটা বুঝছি, অ্যান্ড আই ইমিডিয়েটলি রিয়েলাইজ আই নিড টু বি টকিং টু পিপল। আমার লাইফে অলওয়েজ এই মিসকনসেপশন ছিল যে আমি ইন্ট্রোভার্ট, আই ডোন্ট লাইক পিপল, বাট আমি পরে বুঝছি যে না, আই নিড টু বি অ্যারাউন্ড পিপল, টক টু পিপল, ইভেন ইফ ইটস ড্রেইনিং মাই এনার্জি, because it's necessary. So এই মিসকনসেপশনটা তখন ভাঙছে। Now I have 3 podcasts, তোরা যদি ক্যান্সেল করিস, if you bail out on me, I'll have 2 other sources to talk to people. So এটাই just talking to people, working out and mentally challenging. এবং এই পার্টটা একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ঠিক মতো ঘুমানোর জন্য আমার অনেকের ওয়ার্স্ট চিন্তা ভাবনাগুলো আসে হচ্ছে ঘুমানোর আগে। ঠিক যখন ঘুম হচ্ছে না রাত 1-2টার সময়, they go on an existential crisis. So to make your body tired, you need to work out. And to make your mind tired, you need to do some creative task. এবং আমার জন্য মাইন্ডকে টায়ার্ড করার জন্য ক্রিয়েটিভ টাস্ক হচ্ছে লেখালেখি করা। লেখালেখি works like miracles, আর এটা হচ্ছে বই পড়া। So that's my take on how I deal with it. And আইটা তো সিলভার লাইনিং আছে যে it's a pattern, it's a cycle. Now I know যে এখন আমি ডিপে আছি, it's gonna go up. So once you've lived enough years in your life, you know it's a pattern. হ্যাঁ, এটা মানে এক্স্যাক্টলি একটা আইডিয়া হতে পারে যে আমি সুপার হিরো, প্রোডাক্টিভ আর হোয়াট না ভাই। ইভেন ডিউরিং দ্য উইক টিউসডে তে কাজ করে ফাটায় ফেলাইতেছে, ওয়েডনেসডে নড়তে ইচ্ছা করতেছে না। এবং হোয়াট ইট লুকস লাইক হচ্ছে 7 PM থেকে 11 PM জাস্ট বেডে শুয়ে হয়তো বা ইউটিউব ভিডিও দেখতেছি, কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না, ডিনারও করি নাই। হ্যাঁ, মানে এখানে তো আমি নিজে রান্না করে নিজে করব, ডিনার বানাই নাই, কিচ্ছু করি নাই, 7 PM থেকে 12 PM জাস্ট শুয়েছিলাম। এরকম হয়, মাসে 1-2 বার হয় এরকম। এবং আর উইকেও টাইমস আসে যে কাজ করতে ইচ্ছা করতেছে না, মানে আর কি মিটিং নেওয়ার পর টাস্ক আছে আমার 4-5টা জিরা কার্ড বসে আছে, আমি একটাও ট্যাকেল করতে ইচ্ছা করতেছে না। হ্যাপেন্স এভরি নাও এন্ড দেন। ডু ইউ ফিল গিল্টি? মানে যখন বলি না 7 to 12 জাস্ট ঘুমায় আছে, এটা আমার যে হয়, ডু ইউ ফিল গিল্টি অ্যাবাউট ইট? আই ট্রাই টু মেক
I try to console myself যে ভাই একটু guilty feel করিস না, sometimes it happens, but does it তাও still ভাই work on আমি you? অনেক চেষ্টা করছি, তাও মানে আর কি এমন ভাবে এটা আইদার ক্যাপিটালিজম বা যাই বলেন এমন ভাবে মাথায় ঢুকাই দিচ্ছে যে Let's তুমি blame it যদি on প্রোডাক্টিভ capitalism. না Yes, হও, I like হ্যাঁ তুমি যে প্রোডাক্টিভ না হও এটা তুমি খারাপ কিছু করতেছো, এমন ভাবে ঢুকাই দিচ্ছে। আমি যতই মানে আই গট বেটার ওভার দ্য ইয়ার্স, এখন ফ্রেন্ডদের সাথে ওরকম চিল করলে ওরকম ব্যাড বাস খাই না, কি কারণ ওই যে আমার অ্যাঙ্গেল অন ফোকাস অন হোয়াট ম্যাটার্স, তুমি তোমার ফ্রেন্ডের কাছে ইরিপ্লেসেবল এন্ড হোয়াট নট, ওইভাবে একটু চিল। কিন্তু আমি বাই মাই সেলফ যদি সোশ্যাল মিডিয়াতে কয়েক ঘন্টা কাটাই টানা, আমার প্রচুর গিল্টি লাগে। এবং মানে কি ইউ ক্যান আর্গিউ যে লাগাটাই উচিত, কারণ আমি আমার মনের জন্য ভালো কিছু করতেছি না, ইটস মাইন্ডলেস, ইটস টায়ারিং, ইটস এক্সস্টিং। কিন্তু এখন মানে কি আমি রিয়েলাইজ করছি এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিজস্ব মেইনটেনেন্স টাস্ক অনেক সময় হেল্পস। তো নিজস্ব মেইনটেনেন্স টাস্ক হচ্ছে আইদার কাপড় ধোয়া বা হচ্ছে রুমটা গুছানো। সো শরীরের যত্ন নেওয়া, আমার পরিবেশের যত্ন নেওয়া হেল্পস আ লট, একটু থেরাপিউটিক। আর এখন আমি চেষ্টা করতেছি হচ্ছে যে ফ্লো স্টেটের জন্য অপটিমাইজ করার জন্য, কিন্তু এটা অনেক কঠিন। ওই ফ্লো স্টেটটা হচ্ছে 4-5 ঘন্টা চ্যালেঞ্জিং কোনো টাস্ক, যেটা খুব চ্যালেঞ্জিং না, একটু চ্যালেঞ্জিং, 4-5 ঘন্টা করার চেষ্টা করা। এই জন্য আমি আমার প্রেজেন্ট টিমে টেকনিক্যাল রোল নিচ্ছি। আই সুইচড অ্যাওয়ে ফ্রম পিওর প্রোডাক্ট ম্যানেজমেন্ট টু টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যেখানে আই কোড। এবং গেম চেঞ্জার প্রোডাক্ট ম্যানেজমেন্টে আমার মেন্টাল হেলথ মানে মাটিতে চলে যাচ্ছিল। ইটস 8-9 আওয়ার্স অফ ব্যাক টু ব্যাক মিটিংস, কোনো ফোকাসড ওয়ার্কের টাইমই নাই, এক্সস্টিং। মাইক্রোসফট রিসেন্টলি একটা স্টাডি বের করছে যে ব্যাক টু ব্যাক মিটিংস উইদাউট ব্রেকস পুরো ব্রেইনকে ফ্রাই করে দেয়, মানে হচ্ছে ইউ ফিল এক্সস্টেড, ইউ ফিল স্ট্রেস। সো এখন হচ্ছে আমার হোয়াট মাই ডেজ লুক লাইক হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত মিটিং থাকে 2-3টা, কিন্তু 1টা থেকে 5টা কোডিং ব্লক। Best thing I ever did. Best thing. But mental health through the roof. Uninterrupted, focused work, best thing. So that has been helping my mental health a lot. But hey, Fawad, I don't think you're alone in this. Trust me, bhai, আশপাশে অনেক হাই পারফর্মিং মানুষ দেখছি, সবারই এরকম স্লাম্প যায়, and we just have to find ways to figure it out. Therapy, of course, always help. যদি affordable therapy আশেপাশে থাকে, it's always a good idea to go for that as well. If not, then just start a podcast. Yes. That helps as well. Always works. Okay. যাওয়া লাগবে। Yeah, যাওয়া Yeah, লাগবে so আমার। thank you so much for Okay. joining. By the way, Siam last যেটা বললো, I would highly recommend this book, Deep Work by Cal Newport. আমার মনে হয় ব্লগ নিয়ে কাজ করে, it's extremely relevant এই জিনিসটা। So thank you so much for listening to the 5th episode of the Prototype Podcast. সাথে ছিলাম আমি, সাদমান, ফাহাদ and সিয়াম। Hopefully আমাদের কিছুদিন পর যদি সবাই অ্যালাউ করে, মেবি আমরা একটা ফেসবুক গ্রুপ ওপেন করবো, or some other sort of forum যেখানে we can talk and discuss with the audience as well. So till then, take care. Don't forget to subscribe and hit the bell button. Till then, take care. Bye bye.